আমাদের অনেকের চাওয়া যে ইউকে অ্যাকসেন্ট নাকি ব্রিটিশ অ্যাকসেন্ট শিখবো। এখন আমি যেটা বলি সেটা হচ্ছে আপনি কোন অ্যাকসেন্টের সাথে বেশি আপনার সময় স্পেন্ড হয়। হ্যাঁ, এটা নিয়ে তো মাতামাতি করার কিছু নেই। আপনি ইংলিশে আগে ফ্লুয়েন্টলি কথা বলা শিখেন, এরপর আপনি অ্যাকসেন্ট ডেভেলপ করেন। মানুষ জানে যে প্রথমেই সে রানী এলিজাবেথের মতো ইংলিশ জানবে, অপ্রা উইনফ্রের মতো হচ্ছে একজন প্রেজেন্টার হবে, প্রথমেই সে মনে করে নেয়। কিন্তু তাকে যে অনেক স্টেপস এখানে আছে, সেই জিনিসগুলো পার হতে হবে, এটা ভুল করতে হবে, ভুল করে মানুষ কিভাবে ওইটাকে মানে ম্যানেজমেন্ট করা যায় অন্য পিপলদের যারা এটা দেখে, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আর আমরা লাইভের মাধ্যমে এটাই করিয়ে থাকি। দি মুফাসসিল শো এর পক্ষ থেকে আমি মুফাসসিল আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই শোতে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজে ও দ্রুততম সময়ে ইংরেজিতে ফ্লুয়েন্সি অর্জন করা যায়। আজকে আমার সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব শাহরিয়ার ইমন। তিনি LTD-EZ এবং ন্যাশনাল ফ্লুয়েন্সি অলিম্পিয়াডের সম্মানিত ফাউন্ডার। গ্যারান্টেড স্পোকেন ইংলিশ, ডিবেটিং এবং প্রেজেন্টেশন সহ ইংরেজির বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। স্যার একটি সিগনেচার কোর্স আছে যার নাম হচ্ছে ফাস্টেস্ট ফ্লুয়েন্সি প্রোগ্রাম। এই প্রোগ্রাম সম্পর্কেও আজকে আমরা জানার চেষ্টা করব এবং অবশ্যই স্যার সম্পর্কেও জানবো। তো স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আলহামদুলিল্লাহ। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য। শুরুতে একটু জানতে চাই স্যার, যে এই যে ইংরেজি নিয়ে আপনার যে কার্যক্রম করছেন, এইটির যে জার্নি, এটি শুরু করলেন কিভাবে আপনি? এটা তো কয়েকটা ধাপে শুরু করতে হয়েছে। কারণ হলো একটা সময় আমি কোন ধরনের স্টুডেন্ট ছিলাম, তারপরের ধাপে হচ্ছে যে আমি কিভাবে কনফিডেন্ট ডেভেলপ করলাম, তারপরে ধাপে হচ্ছে যে আমি কিভাবে এটাকে মানে কার্যত যে রূপে চলে আসলো এটা, এবং তারপরে কিভাবে আমি অন্যদের জন্য মানে কার্যকরী হলাম। এরকম কয়েকটা ধাপ আছে। জি জি, প্রত্যেকটা ধাপ সম্পর্কে আমাদেরকে যদি একটু শেয়ার করেন প্লিজ। মেইন ব্যাপারটা হচ্ছে ইংলিশ এমন একটি ভাষা, এটাকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা, অর্থাৎ এভরিওয়ার স্পোকেন। মানে আমরা যদি ইন্টারন্যাশনালি কমিউনিকেট করি, সেটার মেইন যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ সেটাকে ইংলিশ ধরা হয়, লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা হয়। তো এইটার আসলে প্রয়োজনীয়তা থেকে মানে আসলে আমাদের রেহাই পাওয়ার উপায় নেই, সবাইকেই এটা মানতেই হচ্ছে। আমি পারি আর না পারি, করি আর না পারি, ওগুলো করতে হচ্ছে। তো ছোট থেকে সবারই একটা মানে ইচ্ছে থাকে যে ইংলিশে যদি আমি কথা বলতে পারতাম, ওর মতো যদি পারতাম। ওই সময় দেখতাম, আমি যখন ছোট ছিলাম ওই সময় দেখতাম যে মানে টিভিতে ডিবেট হয়, ইংলিশে ডিবেট হয়, কত সুন্দর, কত ফাস্ট তারা কথা বলছে। এটার মানে আসলে অন্যরকম একটা মিসমারাইজিং এপিসোড কিন্তু ওই সময় মনে হতো যে ইস, আমি যদি পারতাম এরকম। তো ওইখান থেকে হচ্ছে ইচ্ছেটা শুরু। আর দ্বিতীয় হচ্ছে, প্রথম যদি আপনি বলেন যে আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি, ওই সময় আমার স্কুলে একটা ইংলিশ ডিবেট আয়োজন করা হয়েছিল। তো ওই ডিবেটে আমি যদিও খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু ওই ডিবেটে পুরো স্কুলের ভিতরে স্টুডেন্ট সার্চ দেওয়া হলো, এর ভেতরে স্টুডেন্ট পাওয়া গেল হচ্ছে 5 জন। 2টা টিম করার জন্য 6 জন, যে এটা হচ্ছিল না। তো আমি আবার দুঃসাহস নিয়ে বলে ফেললাম যে যখন হচ্ছে না, মানে এটা পুরো স্কুলের ভিতরে কিন্তু কম্পিটিশনটা ছিল, মানে পুরো স্কুলের ভালো ভালো স্টুডেন্টরা যারা, তারা হচ্ছে এখানে টেক পার্ট করবে। তো আমি বলে ফেললাম যে আমি এটা করতে চাই। আচ্ছা আচ্ছা। তো যেহেতু কেউ আসলে ইচ্ছে পোষণ করছিল না, সেক্ষেত্রে আমাকে সুযোগটা দেয়া হলো। তো সুযোগটা দেওয়ার পরে তখন কিছু স্ক্রিপ্টিং করে নিলাম। নেওয়ার পরে এখানেও কিছু বিষয় আছে যে যাই হোক, তিনটা প্রবাবলি 3টা কম্পিটিশন হয়েছিল। তারপরে ফাইনাল রাউন্ডে যখন আমরা গেলাম, ফাইনালে যে আমাকে লিস্ট স্পিকার, মানে সবচেয়ে ওয়ার্স্ট স্পিকার নির্বাচন করা হলো, আমি অনেক শকড হয়ে গিয়েছিলাম। লং টাইমের জন্য স্কুলে যাওয়া বাদ দিয়ে দিয়েছিলাম। একজন টিচার, আমাকে শ্রদ্ধেয় টিচার, আমাকে গালমন্দও করেছিল যে তুমি কেন এসেছো, তুমি পারো না, তুমি কেন ইংলিশে ডিবেট করতে এসেছো। কিছু বন্ধুরাও এরকম করলো। তো এর কারণে বেশ কিছুদিন স্কুলে যাওয়া বাদ দিয়ে দিলাম। আমার একজন শিক্ষক, যিনি আর কি আমার ইংলিশ শিক্ষক, উনি ফারুক স্যার,
শ্রদ্ধেয় ফারুক স্যার জি। খুবই ভালো একজন মানুষ, আমার আজকের এই অবস্থায় আসার পেছনের একজন কারিগর। উনি হয়তো জানেন না, এই ভিডিওটা যদি উনি জেনে থাকেন তাকে সালাম। আর তো উনি আমাকে বলল যে তুই কেন এরকম মানে এরকম কেন মনে করছিস যে তুই পারিস না, তুই এই করছিস না, মানে তুই কেন স্কুলে আসছিস না, কেন শাই ফিল করছিস? তো বললাম যে স্যার কীভাবে করবো, আমি তো ভালো পারফর্ম করতে পারি নাই, আসলেই পারি নাই ভালো পারফর্ম করতে। তো উনি বললো যে দেখ, এখানে যদি 500 স্টুডেন্ট থাকে বা 1000 স্টুডেন্ট থাকে, তার ভিতরে মাত্র কতজন স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে? আমি বললাম যে 6 জন। বলে যে 6 জনের ভিতরে কিন্তু তুই একজন, আর অন্যরা কিন্তু অন্যদের কিন্তু সাহসী নেই। তার মানে তুই যদি মানে যদি এখানে একটা লিস্ট করা হয় তাহলে ফার্স্ট 6 জনের ভিতরে কিন্তু তুই থাকবি। তো তখন আমি কিন্তু কনফিডেন্টটা পেয়ে গেলাম, ফার্স্ট কনফিডেন্ট ডেভেলপ হলো যে তার মানে আমার দ্বারাও ইংলিশ সম্ভব। এই যে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, যখন ঢাকা রেজিডেন্সিয়াল মডেল কলেজে আমি যখন ভর্তি হলাম, তো এইখানে আবার অনেক আপগ্রেডেড, অর্থাৎ এলাকাতে যেটা করতাম সেটার বাইরে এখানে আরও বেশি এক্সট্রা কিছু জিনিস থাকতো। স্টুডেন্টরা অনেক ভালো ইংলিশে কথা বলতে পারে। তো একটা ভয় কাজ করলো যে আমি এইখানে করব, বা ওইখানে ডিবেটিং ক্লাবে নাম নিচ্ছে, ল্যাঙ্গুয়েজ ক্লাবে নাম দিতে হচ্ছে। তো আমি নাম দিতে যেয়ে আবার প্রত্যাহার করলাম যে আবার যদি সেই মানে আমি স্কুল লাইফে যে জিনিসটা ঘটেছে, যেই একটা ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম, ওরকম ঘটনা যদি ঘটে তাহলে তো আমি আরও ব্যাকফুটে চলে যাব। তো এখানে নাম দিয়েও আমি নাম প্রত্যাহার করলাম, বাট মানে গট ইন্সপায়ার্ড বাই আমার যে ফ্রেন্ডসগুলো ছিল আশপাশে, যে তারা তো ইংলিশে অনেক সুন্দর কথা বলছে। তো টার্গেট ছিল ইংলিশ শেখা, ইংলিশে ভালো পারফর্ম করা। তো এটা তো দ্বিতীয় স্তর ছিল, এবং আমার মনে হলো যে আমি একটা কমিউনিটির ভিতরে ঢুকে গেছি, আমি পারবো। ইচ্ছে করলে আমি যদি ইফ আই গিভ ইট আ গুড ট্রাই, সেক্ষেত্রে আমার দ্বারা সম্ভব হবে। তো তারপর প্রয়োজনীয়তা অনুভব হলো যখন ইন্টারমিডিয়েট পাস করলাম। ইন্টারমিডিয়েট পাস করার সাথে সাথে বাইরে যাওয়ার ইচ্ছে ছিল, অর্থাৎ ইংল্যান্ডে যাওয়ার ইচ্ছে ছিল, বার্ট ল করার ইচ্ছে ছিল। তো ওই সময় তো আপনার ইংলিশ তো দরকারি, ইংলিশে আপনার করতেই হচ্ছে, অর্থাৎ আইএলটিএস দিতে হচ্ছে, ইংলিশ জানতে হচ্ছে। ওই সময় যে কাজটা করলাম, আইএলটিএসে ভর্তি হলাম। দেশের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমাদের দেশে আছে, সেখানে প্লেসমেন্ট টেস্টের মাধ্যমে নিল। তো সেখানেও কাজ হচ্ছে না। পরে আমাদের দেশীয় কিছু অর্গানাইজেশনে অ্যাডমিশন নিলাম। নেওয়ার পরে কিছু জিনিস দেখলাম যে ইংলিশে পরবর্তীতে আমি মানে জাস্ট বাদ দিয়ে দিলাম যে আমি তো আইএলটিএসে পারছি না, হবে না বা এরকম। হ্যাঁ, যে কেন হচ্ছে না, এত কষ্ট কেন, মানে এত কঠিন কেন। পরে একজন সাজেস্ট করলো, বা একটা প্রতিষ্ঠান সাজেস্ট করলো যে আগে ইংলিশে কথা বলা শিখে নাও, স্পোকেন ইংলিশটা, অ্যাট এ টাইম আইএলটিএসটাও শিখতে বললো। তো তখন স্পোকেন ইংলিশে আমি ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে যে ঘটনাটা ঘটলো সেটা হলো, ওখানেও দেখি যে আসলে কিছু শিট বেসড স্ট্রাকচার অ্যান্ড শিট বেসড। তো শিট স্ট্রাকচার বেসড আমি একটু অনেক দূরেই তো আমি দেখে এসেছি, আমার এক্সপিরিয়েন্স হয়েছে। তো আসলে কি এটা কাজে লাগবে? আমি কাজ করছি, কাজে লাগে না। আমি বাসায় এসেও পড়ছি, ওখানে যেও পড়ছি। শুধুমাত্র যেটা কাজে লাগে সেটা আমি দেখলাম যে ওইখানে যেই ল্যাঙ্গুয়েজ ক্লাবটা, ওইখানে যখন কনভারসেশন করি, এখানেও একটা প্রবলেম ছিল। প্রবলেমটা হলো, যখন যারা সিনিয়র বা যারা একটু ভালো স্পিকিং করতে পারে, তারা আপনি দেখবেন যে তারা নিজেরাই বেশি বলে, অন্যদের বলতে দেয় না। আর যারা একটু কম পারে তারা বলতে চায় না। মানে এই যে একটা অপরচুনিটি, মানে অপরচুনিটির অভাব আর কি, আমি যে জিনিসটা বলবো। তো এই জিনিসটা আমার মাথায় একটা ক্যাচ করলো যে যদি ওই ব্যক্তিটা, সিনিয়র ব্যক্তিটা বা ভালো পারে, সে যদি একটু ভালনারেবল হতো, মানে যারা নতুন বা হচ্ছে যে কম্পারেটিভলি যারা একটু কম পারে, তাহলে কিন্তু এরা ইন্সপায়ার্ড হতে পারবে। তার মানে এখানে একটা ইন্সপিরেশনটা অনেক বড় একটা কাজ। যাই হোক, মানে এটাকে আমি কি বলবো, যে মানে ব্লেসিং ইন ডিসগাইজ আমি বলতে পারি, যে আমি বাইরে যেতে পারলাম না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম,
ভর্তি হওয়ার পরে তো আমার তো আইএলটিএস করা ছিল, এটার উপর একটু এক্সপার্টাইজ ছিল, মোটামুটি কথা বলা শিখেও গেলাম বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে। নিজে নিজে যখন প্র্যাকটিস করছি তখন দেখলাম যে এইটা হচ্ছে বেস্ট ওয়ার্ক করে। তো এইটা শিখে যাওয়ার পরে আমি ইউনিভার্সিটিতে কথা বলতাম, প্রেজেন্টেশন দিতাম। তো আসলে অন্যরা পারতোই না, একেবারে দাঁড়াইতেই পারতো না, আমি দাঁড়াতে পারতাম। যাই হোক, আমি স্কিল ডেভেলপ করেছি, তো অনেকেই অ্যাপ্রিসিয়েট করতো। 2-4 জনের ভিতরেই আমাকে রাখতো, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমার ডিপার্টমেন্টের ক্লাস হতো। তো ইন্সপিরেশনটা কিন্তু তখন আরও বেড়ে গেল, আরে আমি তো পারছি। মানে এই যে একটা ব্যাপার। কিন্তু এর ভিতর আমার একটা বন্ধুর কথা আমি না বললেই না, মানে ইংলিশের টিচার হওয়ার প্রেক্ষাপট বা এখানে টার্ন করলাম কিভাবে। আমার ফ্রেন্ডের নাম হচ্ছে সজীব, ও যদিও SHOGIB, সগীব অনেকেই বলে থাকে। তো সজীব, ওর সাথে আমি ঘুরছি, আরেকটা ফ্রেন্ড জাকারিয়া, আমার কলেজের ফ্রেন্ড। তো আমাকে পরিচয় করিয়ে দিল যে ও হচ্ছে, ওরা বিজনেস ম্যানেজমেন্টে না কোন একটা মানে বিবিএতে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো রাত্রে আমরা ঘুরতে যেতাম। তো ও সজীব কী করতো, 2-1টা এমন ওয়ার্ড ব্যবহার করতো। তো এইটা আমার মাথায়, মানে আমার না, শুধু আমাদের সবার ভিতরে একটা কৌতূহল থাকতো যে ইংলিশের বস। আচ্ছা। তো এটা মনে করেন যে একটা বললো যে কেমোফ্লেজ, বললো যে মেসমারাইজিং। তো বিষয়টা আসলে হিপনোটাইজিং ছিল ওই সময়ের জন্য। তো ওই সময় তার পেছনে একটু ঘুরলাম যে কিভাবে ইংলিশ তুমি শিখেছো। তো ঘুরতে সে একটু অনুসন্ধান করলাম যে সে কি বই পড়ে। আমি দেখলাম যে ওখানে সম্ভবত ওয়ার্ড স্মার্ট নামে একটা বই, এটা ভোকাবুলারি আর কি। তো ওইখানে কিছু রুটস আছে, কীভাবে কঠিন শব্দগুলো কীভাবে সহজে শেখা যায়। তো আমি এটা রপ্ত করার চেষ্টা করলাম। তার বইটা নিয়ে আমি নীলক্ষেত থেকে ফটোকপি, সে একদিনের জন্য দিল আমাকে, আমি নীলক্ষেত থেকে ফটোকপি করে তার বইটা ফেরত দিলাম, ফটোকপি করছি। তো এই বইটা পড়ার পরে আমার ইন্সপিরেশন বা হচ্ছে যে যদি বলেন যে কনফিডেন্স বেড়ে গেল, অনেক বেড়ে গেল। কেমন? সে ফর এক্সাম্পল আমি ওখানে দেখছি যে ক্রেসি বা হচ্ছে থিওস, থিওসটা হচ্ছে গ্রিক রুট। এটা হচ্ছে একটা ধর্মদেবতা গ্রিকের। তো এটা গ্রিক থেকে আসছে, মানে ইংলিশ শব্দগুলো আসছে কয়েকটা জায়গা থেকে, অ্যাংলো স্যাক্সন থেকে। তো এই পারের মানুষরা যখন ইংল্যান্ডে যায় বসবাস করে, ওইখানে অ্যাংলো স্যাক্সন জাতি ইংলিশ, মানে ইংলিশের একটা কমিউনিটি বিল্ড আপ করে। ইংলিশে কিন্তু জার্মান থেকে আসছে, আপনার ফ্রেঞ্চের অনেক অংশ আছে, কিন্তু গ্রিকের অনেক অংশ আছে। তো গ্রিকের ওয়ার্ডগুলোকে অধিকাংশ ক্ষেত্রে ইটস গ্রিক টু মি, ইংলিশটা নেটিভ ইংলিশটা বলে যে ইটস গ্রিক টু মি, মানে এটা দুর্বোধ্য, অনেক কঠিন। মানে গ্রিকের যে রুট ওয়ার্ড আছে এটা ওদের কাছে দুর্বোধ্য। এই যে আমি বললাম যে দুর্বোধ্য, এই দুর্বোধ্যটা কিন্তু একজন ব্যান্ড রিক্সাওয়ালা বা একটা সাধারণ মানুষ কিন্তু এটা বলবে না। তো এই দুর্বোধ্য যে শব্দটা, তো ওই রকম শব্দগুলো আছে, শব্দগুচ্ছ আছে। তো এই জিনিসগুলো আমি দেখলাম যে, তো আমি পরবর্তীতে বুঝতে পারলাম যে আমি তখন একটু রিসার্চ করলাম এবং পড়া শুরু করলাম, স্টাডি করলাম। তো কঠিন শব্দ পৃথিবীতে কতগুলো আছে। আচ্ছা। এবং আমি জানলাম যে এই কঠিন শব্দ আসলে মানটা কি, স্ট্যান্ডার্ডটা কি। তো আমি যতদূর জানলাম যে 5000 মতো কঠিন শব্দ আছে পৃথিবীতে। তো 5000 ওয়ার্ড কতগুলো আছে ইংলিশে। তো ওয়ার্ড জানলাম যে প্রায় 1 মিলিয়ন প্লাস ওয়ার্ড আছে। টোটাল 1 মিলিয়ন প্লাস, মাত্র 5000 হচ্ছে কঠিন। আচ্ছা। এবং যেটা কার্যকরী বা দরকারি। হ্যাঁ। আর কারণ আমি তো 1 মিলিয়ন পারবো না, আমি 1 লাখও পারবো না, কারণ আমার ওই ক্যাপাসিটি নাই। মানে হিউম্যান ক্যাপাসিটি আপনার 25 অ্যারাউন্ড থাকে, সায়েন্টিফিকলি 25,000। আর যারা খুব ভালো, মানে যাদের ব্রেনটা অনেক প্রো লেভেলের বা ওই স্ট্যান্ডার্ড, আইনস্টাইন স্ট্যান্ডার্ড, এটা হয়তো 37, 40, 50-তে সর্বোচ্চ যেতে পারে। মানে এটা হচ্ছে হিউম্যান ক্যাপাসিটি আর কি। তো আমি তখন, আমার তো ব্রেন কম, আমি পারি কম, তো আমার দরকার হলো এই ইয়াটা জানা যে আসলে আমি যে এইখানে যাব, এই ফিল্ডে নামবো, এই যুদ্ধ ময়দানে নামবো,
তো আমি কি পারবো কিনা। ঠিক আছে, আমি বুঝতে পারলাম অনেক শব্দ, কঠিন কঠিন শব্দ আমি পারছি, তো কতগুলো শব্দ দরকার ইংলিশ ফ্লুয়েন্টলি কথা বলা শিখতে, বা কমিউনিকেটিভ ইংলিশ জানতে, বা হচ্ছে যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ইংলিশ জানতে কতগুলো শব্দ দরকার, শব্দ ভাণ্ডার দরকার। অনেকের ভিতর কনফিউশন আছে, দর্শকরা হয়তো বা আমাদের শিক্ষার্থীরা এই প্রশ্নটার জন্যই ইংলিশেই ঢোকে নেই, 1 মিলিয়ন ওয়ার্ড আমি কিভাবে জানবো। আমি আপনার সাথে কথা বলছি এতক্ষণ, কতগুলো শব্দ, নতুন শব্দ ব্যবহার করছি, খুব বেশি তো না, খুব বেশি না। কতগুলো কঠিন শব্দ ব্যবহার করছি, সাহিত্যিক শব্দ ব্যবহার করছি, খুব বেশি না, 2-4টা 4-5টা। তার মানে দেখেন, তার মানে আমাদের শিক্ষার্থীরা বা ইংলিশ ইন্টারেস্টেড লার্নার্স যারা আছে, তারা কিন্তু আসলেই মানে ফোবোফোবিক, মানে ফোবোফোবিক মানে ভয়ের ভয় পায়, মানে লজিক্যাল ভয় না, তারা হচ্ছে যে ভয়টাকেই ভয় পায়, যে এইটা শুরু করলে এটা আগেই ভয় পেয়ে থাকে। এখন যেটা বলছিলাম যে তারা কাজটা শুরু করতে পারে না, কারণ হচ্ছে তারা জানে না যে এখানের স্ট্র্যাটেজিটা কি। স্ট্র্যাটেজি হচ্ছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি ওরা একটা রিসার্চ করেছে, 3000 ওয়ার্ডস, যেটা হচ্ছে কমিউনিকেটিভ ওয়ার্ডস, সব 3000 ওয়ার্ড যদি করে 90% প্লাস আপনি কমিউনিকেট করতে পারবেন সারা ওয়ার্ল্ডে। আচ্ছা আচ্ছা, অনলি 3000। এখন আপনার এখানে কিন্তু দুইটা ক্যাটাগরি আসছে, একটা হলো খুবই কঠিন হার্ডেস্ট ওয়ার্ডস একটা লিস্ট, একটা হচ্ছে সফটেস্ট ওয়ার্ড বা হচ্ছে যে মোস্ট কমিউনিকেটিভ ওয়ার্ডস লিস্ট। আচ্ছা, ডে টু ডে লাইফে যেটা ডে টু ডে লাইফে, এই যে আমরা যে কথাগুলো বলছি এটা হচ্ছে ডে টু ডে লাইফ। আর যদি বলতাম যে হতবিহম্বল, যদি আমি বলতাম যে হতবম্ব, যদি বলতাম যে অস্পৃশ্য, যদি বলতাম যে স্পৃহা, এরকম শব্দগুলো তো আমরা ব্যবহার করছি না, সচরাচর অ্যাজ ইউজুয়াল করছি না। তার মানে নেটিভরাও করছে না, নেটিভরা ওইটাকেই বলছে যে ইটস গ্রিক টু মি। তো এই মুহূর্তে আমি জেনে গেলাম, আমি যখন এই অবস্থা জেনে গেলাম যে ওয়ার্ড আপনি 3000 যদি নর্মাল হয়, তাহলে হার্ডেস্ট ওয়ার্ড আছে আর 3000, 5-6 হাজার ওয়ার্ড জানলে আপনি মাস্টারি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো এখন মাস্টারি করা তো তাহলে খুব সহজ। আরও একটু রিসার্চ করলাম ইংলিশে কোন কোন জায়গা থেকে ওয়ার্ডস আসছে, কনফিডেন্টটা আরও স্কাই হাই হয়ে গেল যখন দেখি যে ইংলিশে এক্সাম দিতে, জিআরই নামক এক্সাম দিতে যে ওরা ইংলিশে রেজাল্ট খারাপ করে। যেমন এখানে আপনি যদি শুনে অবাক হবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাতে ইংলিশের থেকে বাংলাতে স্কোর কম করে, অনেকে বাংলায় কম পায়। তো এই জিনিসটা যখন আমার কাছে সহজ হয়ে গেল, আমি যখন দেখলাম যে থিওক্রেসি, ডেমোক্রেসি, ডেমো মানে হচ্ছে যে পিপল, সো পিপল, ক্রেসি মানে হচ্ছে তন্ত্র। তো দেখেন একটা ক্রেসি জানার সাথে সাথে আমার সব কিছু হয়ে গেল। লজি, সো লগোস থেকে আসছে, তো এটা হচ্ছে একটা তত্ত্ব, হ্যাঁ, থিওলজি, মেথোডোলজি, হ্যাঁ। তো এই জিনিসগুলো যদি আপনি জানেন, এটা খুব বেশি না, আমি যেটা রিসার্চ করে ওখানে বের করলাম যে হয়তো 500-700 এরকম রুট ওয়ার্ডস আছে, আচ্ছা আচ্ছা, যেটা প্রয়োজনীয়। তার মানে 1 মিলিয়ন আপনার দরকার না, আপনার দরকার এই 500-700, তাও 500-700 দরকার না, এই 500-700 কিন্তু ব্রিডস করেছে এতগুলো ওয়ার্ডস, অলমোস্ট মোস্ট কেজেস। তাছাড়া এখন শেক্সপিয়ারের ওয়ার্ডস তো আমার জানা দরকার না, মানে আমার এই জিনিসগুলো তো দরকার না, আমার দরকার হচ্ছে কমিউনিকেটিভ। এখন বর্তমানে আমি পেপার পত্রিকা পড়লে, নিউজ দেখলে, কমিউনিকেশন করলে বা লিখলে বা পড়লে কোন ধরনের জিনিসগুলো পাই, কোন ধরনের ওয়ার্ডসগুলো পাই, সেই জিনিসগুলো কিন্তু আমার জানা দরকার। তো এরপরে যে জিনিসটা হলো যে আমি জানলাম যে ইংলিশরাও এটাকে ভয় পায় আর আমি ভয় পাই না, কারণ ইরান থেকে যে ওয়ার্ডটা গেছে, ইন্ডিয়া থেকে যে ওয়ার্ডটা গেছে, সেই ওয়ার্ডটা তো একজন নেটিভ ইংলিশ পার্সন সে তো ভয় পাবেই, কিন্তু আমি ভয় পাচ্ছি না। তো কনফিডেন্টটা স্কাই হাই হয়ে গেল। এরপরে যাত্রাটা একটু লং বলছি, কারণ আমাদের দর্শক যারা আছে তারাও যাতে ইন্সপায়ার্ড হতে পারে। এরপরে যে কাজটা করলাম সেটা হলো যে কনফিডেন্ট তো একদিক থেকে বেড়ে গেল, যে এখন আমি মাস্টারি করতে পারি, মানে ওয়ার্ডের উপরে পাণ্ডিত্য অর্জন করে ফেললাম। কারণ আমি জানি যে আমি রিসার্চ করলাম যে এইগুলো নিয়ে কাজ করেছে কিনা কেউ, তো দেখলাম যে না, এটা ভ্যাকান্ট ফিল্ড, এখন পর্যন্ত এইরকম রিসার্চ করে নাই কেউ। আর আমি তো বাংলা থেকে কোন ওয়ার্ডটা গেছে সেটাও আমি বের করে ফেলছি। তো এরকম একটা রিসার্চ আমি সেট করলাম, কিন্তু
স্টিল আমার যে প্রবলেমটা থাকলো সেটা হচ্ছে ফ্লুয়েন্সির প্রবলেম, মানে কথা বলতে গেলে যে স্পিচ গ্যাপ, যে জিনিসটা যেটা সবার হয়ে থাকে সাধারণত, বা স্পেশাল কোনো একটা জায়গায় গেলে পারে স্পিচ গ্যাপটা থাকে। ফ্রেন্ডদের সাথে যখন কথা বলছি কমিউনিকেশন এখানে বজায় ঠিকভাবেই রাখতে পারছি, বাট সমস্যাটা হলো যখন আমি কোনো একটা নতুন একটা জায়গায় যাই, তো ওই সময় ইংলিশ স্পিচ দেওয়াটা প্রবলেম হয়ে থাকে। তখন চিন্তা করলাম যে আসলে আমার কোনটা করা উচিত। আমার কনফিডেন্টটা এটা ঠিক আছে, এটা হচ্ছে আমার, আমি ধরে নিতে পারি এটা হচ্ছে আমার মানে একাডেমিক লাইফে আমি অনেক বেশি প্রো, বাট আমি যখন পারফরমেন্স প্রোডাক্টিভ লাইফে, সেক্ষেত্রে তো আমার এখানে কিন্তু সবার কাছে আমার মানে সারেন্ডার করতে হচ্ছে। তা এই ক্ষেত্রে এটা কী করা যায়? তো আমি ওই যে প্রিভিয়াস যে ইনস্টিটিউটসগুলো, আরও কিছু ইনস্টিটিউটের সাথে তাদের যেই পঠন পদ্ধতি বা তারা যেভাবে শিখে থাকে সেগুলো দেখলাম। মোর অর লেস ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল, আপনাকে বলি ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল সবারই মোর অর লেস একই রকম লেসন প্ল্যান, কারিকুলাম, হ্যাঁ কারিকুলামটা অনেকটাই একই রকম। তো ওইখানে কারিকুলামে কি আছে, আপনার ফোনেটিক্স আছে, আপনার আছে প্রেজেন্টেশন আছে, আপনার আছে ভোকাবুলারি আছে, আপনার আছে স্ট্রাকচারস আছে, ফ্লুয়েন্সিটা কোথায়? আমি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনি আজকে হোস্ট, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করব যে বাংলাদেশে আপনি এমন কোনো ইনস্টিটিউটের নাম বলতে পারবেন যে বাংলায় ফ্লুয়েন্টলি কথা বলা শেখায় এমন কোনো প্রতিষ্ঠান? না, কিছু আবৃত্তি শেখায় এরকম প্রতিষ্ঠান। আবৃত্তি তো ওইটা তো মানে প্রনাউন্সিয়েশন, অ্যাকসেন্ট এন্ড প্রনাউন্সিয়েশন, না ফ্লুয়েন্সি শেখানোর কোনো প্রতিষ্ঠান আছে। আপনি ইংল্যান্ডে একজনকে যাই জিজ্ঞেস করেন ওদের দেশে ফ্লুয়েন্টলি কথা বলা শেখানোর কোনো প্রতিষ্ঠান আছে কিনা? মজার ব্যাপার, আমাকে এই জিনিসটা হচ্ছে হিট করলো প্রথমে, যে এইটা তো সারা বিশ্বে, এইটার আমি প্রমাণও দিচ্ছি আপনাকে। প্রমাণটা হলো আপনি যদি এখন গুগলে সার্চ দেন গ্লসোফোবিয়া, ফিয়ার অফ পাবলিক স্পিকিং, কত সংখ্যক মানুষের আছে? 75% পিপলের কিন্তু তাদের হচ্ছে যে কথা বলতে ভয় পায়। আপনি নিজের মাতৃভাষায় কথা বলতে ভয় পান। এখন যদি বলা হয় যে তাহলে ইংলিশে কথা বলতে কত পার্সেন্টের ভয়, সেটা আপনি দর্শকরাও বুঝে নিতে পারবে ইজিলি, যে অলমোস্ট 100%। তো আমার যে জিনিসটা হলো, আমার ক্রেভিংটা এখান থেকে উৎপন্ন হলো যে আরে এইটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটাকে অমিট করছে কেন? সারা ওয়ার্ল্ড অমিট করেছে, প্রত্যেকে এই জিনিসটাকে মানে ওভারলুক করে চলে গেছে। তারা তাদের মতো, দেখেন আমি যখন দেখা দিতে পারি যে এইটা পড়েন, এটা পড়েন, এটা পড়লে এইটা মানে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এর সাথে এটা যুক্ত করে আপনি করেন, ঠিক আছে? তো এখানে টেন্স এটা না হলে এটা হবে না, এটা না হলে এটা হবে না। তো আমি এটা পড়ায় দিতে পারি, এটা কিন্তু একটা স্ট্রাকচারাল বিষয়। হ্যাঁ, কিন্তু আপনি একটু নিজেকে প্রশ্ন করেন, আপনি বাংলা ভাষায় কথা বলা শিখেছেন কিভাবে? আপনাকে কি কোনো স্ট্রাকচার, নিত্যবিত্ত অতীতকাল মানে কি আপনি জানেন? না। হ্যাঁ, এটা কিন্তু একটা টেন্স, আমিও জানি না, ধরেন এটা একটা টেন্সের একটা কাল, নিত্যবিত্ত অতীতকাল, পুরা ঘটিত অতীতকাল। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা দরকার না, কিন্তু আমাদের যে জিনিসটা হচ্ছে আমরা শিক্ষকরা যে কাজটা করে থাকি, এটা আমার মনে হয় যে ব্ল্যাটেন্ট একটা বিষয়, গর্হিত একটা কাজ। সেটা হলো আমরা শিক্ষার্থীদেরকে এখনো মানে ব্লাইন্ড করে রাখি, তাদেরকে আমরা আসলে স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট কোনো ভিউ দিতে পারি না। এখন আমার যে কাজটা হলো আমি নিজেকে ডেভেলপ করব, এরপরে পরবর্তীতে হয়তো বাইরে যাওয়ার যেহেতু ইচ্ছে ছিল, তো এটা হয়তো কন্টিনিউ করবে। তো নিজে প্র্যাকটিস করা শুরু করলাম, মেথড অনুযায়ী কনফিডেন্স তো আছেই। তো দেখলাম যে কোনো মেথডই আসলে ওই স্ট্রাকচার ফলো করে মুখস্থ করে আপনার 2 দিন 5 দিন 2 সপ্তাহ মুখস্থ থাকবে। ইভেন আপনি যদি ডিকশনারিও মুখস্থ করেন, ওয়ার্ডও মুখস্থ করেন, কারণ আপনার হয়তো মনে আছে আমরা যখন ছোট ছিলাম, আপনার হয়তো মনে আছে যে জয় ডিকশনারি নামে, পকেট ডিকশনারি নামে ছিল, যারা ভালো স্টুডেন্ট তারা ওইটা মুখস্থ করতো, এবং যারা ইংলিশ জানে মনে করা হচ্ছে যারা ওই ডিকশনারিটা মুখস্থ করছে তারা হচ্ছে ইংলিশ জানে। আপনার কি মনে, আমি জানি না আপনার এই এক্সপেরিয়েন্স আছে কিনা। তো এখন এই জয় ডিকশনারি যে পড়েছে তার কিছুদিন পরেই জয় ক্ষয় হয়ে গিয়েছে, হয়তো 1 মাস 2 মাস 5 মাস, এরপরে ওই জয় আর পরাজয় বরণ করেছে। তো জয় পরাজয় বরণ করেছে। তো এখন তাহলে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে প্র্যাকটিস বেসড
একটা লার্নিং মেথড দরকার। প্র্যাকটিস বেসড লার্নিং অনেকেই করে, বাট আমি ওভার দ্য 12 ইয়ার্স, অ্যারাউন্ড 12 ইয়ার্স, 10 to 12 ইয়ার্স এটার উপর রিসার্চ করেছি, টিমের সাথে রিসার্চ করেছি, কাজ করেছি। এবং এই সব জায়গায় আমরা যে জিনিসটা মানে এখানে ডিসকভার করতে পেরেছি বা হচ্ছে যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আমরা মানে নজরে আনতে পেরেছি, সেটা হলো যে মানুষ প্র্যাকটিস করে না, কনসিস্টেন্ট প্র্যাকটিস করে না, প্র্যাকটিস করলেও কনসিস্টেন্ট প্র্যাকটিস করে না। আবার মানে প্র্যাকটিসের ভিতরে একটা গ্যাপ পড়ে যায়, এই গ্যাপটা যখন পড়ে যায় সে পিছিয়ে পড়ে যায়, ওই যে পরাজিত হয়ে যায়। আর মানে খুব দুর্দান্ত প্রদাপে শুরু করে, পরবর্তীতে দেখা যায় যে সে আর ওইটাকে কন্টিনিউ করতে পারছে না। যাই হোক, আমি যেটা বলছিলাম, তো এরপরে নিজে শিখলাম। আমাদের ছোট সময় তো আর আসলে ওই ডিভাইস ছিল না, ফেসবুক ছিল না, তো নিজে যে কাজটা করতাম যে ফেসবুকের মাধ্যমে অনলিমি করে লাইভ করতাম। আচ্ছা আচ্ছা। অনলিমি করে লাইভ করার পরে আমি দেখতাম যে এটা তো অনেক কাজে দেয়। এরপরে অন্যদের সাথে তখন ওইটা ট্রায়াল দিতাম যে আমি আসলে কেমন পাচ্ছি, দেখা যায় যে কম্পারেটিভলি অনেক ভালো হচ্ছে। তো এরপরে তো ইংলিশে যেহেতু কাজ করছি, অনেকের সাথে কথা বলি, ছোটদের বড়দের বিভিন্ন ধরনের মানুষের শেখাই, তো এর ভিতরে একটা সুযোগ আসলো ইংলিশ শেখানোর। তো ইংলিশ শেখানো শুরু করলাম। এখানে যে আমি ট্রেডিশনাল যে মেথডটা সেটাকে আমি আবার গ্রহণ করতে পারলাম না। ট্রেডিশনাল মেথডে যেমন হচ্ছে শুধু স্ট্রাকচার শিট। আচ্ছা স্যার, একটু আপনাকে থামাই, আমরা আপনার মেথড এবং আপনার বাকি বিষয়গুলো নিয়ে অবশ্যই আমরা জানবো আজকে। আমার মনে হয় ইতিমধ্যে আমি আপনার স্টোরি থেকে যেটা বুঝতে পারলাম যে আপনি প্রায় এক যুগের কাছাকাছি এই জায়গায় রিসার্চ করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নয় বরঞ্চ আপনার রিসার্চ আপনাকে অনেক বেশি হেল্প করেছে। এই জায়গায় যে আপনি গভীর জ্ঞান রাখেন এটি আমরা কিন্তু অনেকটাই পরিষ্কার হলাম। একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনার যে প্রতিষ্ঠান LTDEZ, তো এই নামটি আসলে এই নামকরণের পেছনে স্টোরিটা কি, বা এই LTDEZ আসলে কি মিন করছে? LTDEZ স্ট্যান্ডস ফর Latent Talent Discovering and Employing Zone। তো এটা অনেক কঠিন। আমি যখন এইটা নামকরণ করেছিলাম অনেকেই বলেছিল কেন ইমন্স নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি বললাম যে না, এত সহজ নাম কেন হবে? বলে যে কারণ যারা সহজে উচ্চারণ করতে পারে তারা এটা ব্র্যান্ডিংটা ভালো পারে। আমি বললাম কি যে না, একটু কঠিন, যে এই 5টা লেটার যে পড়তে পারবে ধৈর্য সহকারে সে আমার স্টুডেন্ট হবে। এইটুকু যে যার ধৈর্য নাই তার ইংলিশ শেখার ধৈর্যও থাকবে না, কারণ এখানে অনেক প্র্যাকটিস করতে হয়, অনেক কাজ করতে হয়। কারণ আপনি সারা জীবনে বাংলায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন না, আপনি 2-4 মাসে 5-6 মাসে আপনি ইংরেজিতে মানে ফ্লুয়েন্টলি অনর্গলভাবে কথা বলতে পারবেন, এত সহজে কেন হবে? তা আপনার ভিতরে যদি ওই ধৈর্যটা না থাকে, এখন এটা যদি বাংলা করি, এটার মানে LTDEZ Latent Talent Discovering and Employing Zone, সেটা হলো সুপ্ত প্রতিভার বিকাশ ও কর্মসংস্থান কেন্দ্র। তার মানে আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে যারা শিখলো এদের কর্মসংস্থানের জায়গায়ও আপনারা কাজ করছেন। রাইট, এটা সবচেয়ে বড় যে জিনিসটা, আমাদের এই প্রতিষ্ঠানে বাইরের কোনো শিক্ষকদের আমরা অ্যালাউ করি না, মানে কোনো প্রতিষ্ঠান থেকে না। আমাদের প্রতিষ্ঠানের বাই প্রোডাক্টস যারা আছে এরাই টিচার হয়, কারণ এরা 8-10টা করে ট্রেনিং বা তার থেকেও বেশি ট্রেনিংস জয়েন করে এবং তারা নিজে শেখে। দেখেন, আপনি নিজে শিখলেন, আপনি যেটা শিখলেন এইটাকে আপনি যদি অ্যাপ্লাই করতে যান একরকম, আপনি আরেকজন বললো এরকমভাবে পড়ালে এরকম হয়, সেটা কিন্তু ভিন্ন রকম। তো আপনি যদি ডেভেলপ করেন, আপনি কিভাবে ডেভেলপ করেছেন আপনি নিজে সবচেয়ে বেস্ট জানেন। তো আপনার শিক্ষার্থীদের কিন্তু আপনি সেভাবে সুন্দরভাবে শেখাতে পারবেন। এবং এখানে অনেক ডিসিপ্লিনের ব্যাপার আছে। এটা তো যেটা বলছিলাম যে এই কর্মসংস্থানটা আমরা করে থাকি। ওই সময় যখন আমি প্রতিষ্ঠানের নামকরণ করি তখন এটা দিয়েছিলাম কেন? কারণ আমি জানতাম যে স্টুডেন্টরা শিখবে মাস্ট, পারবে মাস্ট, তারপরে কি করবে। তো আর এখানে বাইরের টিচাররা আসলে যে কাজটা করবে সে বলবে যে আমি এখান থেকে নিউ ইয়র্ক থেকে পড়ে এসেছি, আমি অক্সফোর্ড কেমব্রিজ থেকে পড়ে এসেছি, এই কারণে আমার শিক্ষার্থীরা ভালো পাচ্ছে। এটা ক্যাশ করতে যে কেউ চাইবে, কিন্তু আমাকে যখন করা হলো, আমাকে অনেকেই সাজেস্ট করলো যে কোভিডের ভিতরে যে আমি হচ্ছে যে সেল্টা নামক একটা, হ্যাঁ সেল্টা সার্টিফিকেট, ওইটার জন্য আমি অ্যাপ্লাই করি যাতে ওখানে। তো আমি ওদের সাথে কথা বললাম,
কথা বলার পরে ওদের যে কান্ট্রি কোঅর্ডিনেটর ছিল ওরা সিনথিয়া নামে সম্ভবত একজন, তো কথা বলার পরে আমার মনে হলো না যে ওইটা খুব বেশি আমার জন্য প্রফিটেবল হবে বা হচ্ছে যে আমার জন্য উপকারী হবে। রাদার যে জিনিসটা হবে, আমি যত স্টুডেন্ট বানিয়েছি, যত প্রেজেন্টার বানিয়েছি, ডিবেটার্স বানিয়েছি, ফ্লুয়েন্ট স্পিকার্স বানিয়েছি, বরঞ্চ আপনি যে এখন আমার ইন্টারভিউটা নিচ্ছেন, সেক্ষেত্রে আমাকে আপনি না দর্শকরাই মনে করে নিত যে এটা ওই কেমব্রিজ ইউনিভার্সিটির আন্ডারে একটা কোর্স করেছে, এইটার কারণে এই মাস্টারমশাই সম্ভবত এরকম পারছে। আচ্ছা আচ্ছা, এইটা অনেক সময় স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ, মোটিভেশনের ঘাটতির একটা জায়গা তৈরি হয় যে তিনি পারবে, আমি হয়তো পারবো না। আমার কথা হচ্ছে যে আপনি পড়তে পারেন, আপনি ইংরেজি পড়তে পারেন, মোটামুটি ভাবে পড়তে পারেন, আপনার শুদ্ধ উচ্চারণের দরকার নেই, আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। আচ্ছা, ফ্লুয়েন্সির প্রসঙ্গটা যেহেতু আসলো, সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারলেই তো হইলো, ফ্লুয়েন্সিতে কথা বলতে হবে, এই জায়গাটা কেন আপনি এত গুরুত্বপূর্ণ মনে করছেন? দ্যাটস এ নাইস কোয়েশ্চেন। আচ্ছা, ফ্লুয়েন্সির যেই, যদি আপনি কেমব্রিজ ইউনিভার্সিটির যে মিনিংটা দেখেন, যে এটার ডেফিনেশনটা যদি দেখেন, তাহলে দ্রুত এবং ভালোভাবে কথা বলতে পারা অথবা লিখতে পারা, এটাকে বলা হচ্ছে ফ্লুয়েন্সি। জি। এখন ব্যাপারটা হচ্ছে যে দ্রুত কেন? আপনি এই যে এই শোটা করছেন, আপনার একটা টাইম আছে, আপনি যখন এই টাইমের ভিতরে কিন্তু আপনাকে শেষ করতে হবে। আপনি এটা এরকম না যে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম একজন শিক্ষক ছিল বা বিভিন্ন শিক্ষকেরা আছে, ডিউ রেসপেক্ট, আমি তাদের হয়তো কেউ এই জিনিসটা শুধরে দেয় নাই বা তাদের শিক্ষকেরা এই জিনিসগুলো নিয়ে কাজ করে নাই বা এখনও কাজ করছে, যে এটাও আমি বলবো না এরকম। বাবারা, তোমাদের আজকে যে বিষয়টি আমরা পড়াবো, হ্যাঁ, এখন আপনি বলেন যে এই সময়টার আপনার মূল্য আছে। হ্যাঁ, আপনি এই যে এক মাস পর পর এক একটা করে ওয়ার্ড বা বাঞ্চ অফ ওয়ার্ড বা হচ্ছে যে ওয়ার্ড ফ্রেজেস আপনি এখানে রিলিজ করছেন, তো সেটা আপনি এটাকে কি ফ্লুয়েন্সি বলবেন? না না, এটা তো ফ্লুয়েন্সি না। আচ্ছা, তো ফ্লুয়েন্টলি কথা বলতে কেন হবে না? আমার প্রশ্ন হচ্ছে এটা, কারণ কনফিডেন্স থাকে এখানে, আপনি কনফিডেন্টলি আপনি নিজেকে মেলে ধরতে পারেন। যদি আমি বলি যে আপনি একটা প্রোডাক্ট সেল করতে যাবেন, একটা প্রোডাক্ট সেল করতে যাবেন, এখন আপনি বলবেন যে আমার এই মোবাইল ফোনটা অনেক সুন্দর, বাকিটা অনেক ভালো, বাকিটা শোনার আগেই সে কিন্তু পথ মাপবে, আর সে কিন্তু আপনার কথা ক্রয় করে, প্রোডাক্ট ক্রয় করে না। তো কথাটা যদি ক্রয় করে, তো কথাটার ভিতরে একটু মাধুর্যতা, একটু ভালো, একটু কমান্ডিং, একটু দ্রুত, কারণ আমরা জানি 70% নেটিভরা তারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না, ভয় জড়তা লজ্জা ছাড়া মানুষের সামনে কথা বলতে পারে না। তা আমি তো একটা জিনিস জেনেই গেছি, তার অ্যাকলিস হিল, তার দুর্বল পয়েন্ট, এটা কিন্তু আমি জেনে গেছি। এখন আমি তাকে স্ট্র্যাটেজিক্যালি আমি তাকে বেইট করব, তার ভাষায় আমি তার থেকে দ্রুত কথা বলবো, তার থেকে কমান্ডিং ভয়েস আমি এখানে দিব। কেন বাংলা, একজন যদি বিদেশি যদি আমাদের দেশে আসে, সে যদি বলে যে আমি তোমাদের সাথে এখন কথা বলতে চাচ্ছি এবং এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা, তো ও যদি এরকমও বলে সমস্যা আছে, কিন্তু আপনি কিন্তু কমান্ডটা দেখে গেলেন যে এর তো কোনো ভয় নাই, আমার ভাষায় কথা বলছে। শুধু আমাদের বাংলাদেশেই সম্ভবত ইংলিশ নিয়ে, বাংলাতে আমরা অহরহ ভুল করছি, এটা নিয়ে কিন্তু কোনো কথা নেই, মাথা ব্যথা নেই। আপনি যদি, আমার এক্সপিরিয়েন্স আছে সাংবাদিকতা করার, তো ওইখানে আপনি যে দেখবেন যে যারা রিপোর্টার, তাদের জন্য আবার ওইখানে হচ্ছে সাব এডিটর থাকে, প্রুফ রিডার থাকে। তো এই জিনিসগুলো মানে ইউনিভার্সিটিতে পড়ুক বা অন্যান্য জায়গায় পড়ুক, ওইখানে কিন্তু গহরহ আমরা ভুল করি। ইংলিশে কিন্তু তার ধারের কাছেও ভুল হয় না, মানে তার থেকে হয়তো 10 ভাগের 3 ভাগও ভুল হয় না, 1/3ও ভুল হয় না ইংলিশে। কিন্তু তারপরেও আপনি যখন কাউকে বলছেন যে এই ইংলিশে তো তোমার সেন্টেন্স হয় না, এটা হয় না, ওটা হয় না, দরকার আছে এই জিনিসগুলোর। আসলে আমার কাছে এই বিষয়গুলোই আসলে আমার মনে হচ্ছে ট্র্যাডিশনাল থিঙ্কিং, এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসা লাগবে। এবং বেরিয়ে আসলেই একজন সে যেটা করতে চায়, কারণ আমার প্রতিষ্ঠানের মোটো কিন্তু লার্ন থ্রু মিস্টেক্স। আচ্ছা আচ্ছা, আপনি দেখবেন যে লার্ন থ্রু মিস্টেক্স মানে কি, আপনি এই যে হাঁটা শিখেছেন, হ্যাঁ, এটা কি না পড়ে যে হাঁটা শিখেছেন? না, সাঁতার জানেন? হ্যাঁ,
পানি টানি অবশ্যই না খেয়ে খাইতেছে, না, শিখেছেন? অবশ্যই খাইতেছে। বাইসাইকেল চালানো জানেন? হ্যাঁ, সেখানে পড়েন নাই যে একবার? হ্যাঁ, তো যদি না পড়ার ভয়ই থাকতো যে ভুল করব, এই মানুষ হাসাহাসি করবে, তাহলে কোনো সাইকেল চালাতে পারতেন না, হাঁটতে পারতেন? হাঁটা তো বুঝলাম যে ওই সময় আসলে লজ্জাটাই বুঝতেন না। তো আমরা লার্ন থ্রু মিস্টেকের মাধ্যমে হচ্ছে যে মানুষ লজ্জা করবে না, কারণ একটা জিনিস শিখছে, জি, সে যেই হোক, যে পর্যায়ের মানুষই হোক, সে শিখছে, সে এখানে একজন লার্নার। তো এটা ইজিলি এই জিনিসগুলো বোঝা যায় যে তাকে ভুল করতেই হবে, ভুলের মাধ্যমেই সে তাকে তৈরি হতে হবে। প্রাকৃতিকভাবেই কিন্তু সে শিখতে পারবে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় আরেকটা বিষয়, এটা আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা অনেক সময় যখন ইংরেজি মুভি দেখি বা বিভিন্ন ইংরেজি চ্যানেলগুলোর নিউজ দেখি, সেইখানে তারা যে দ্রুত কথা বলে ওইটা অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না, যে অনেক ফাস্টার ওয়েতে কিন্তু হয়। অনেক ইংরেজি টিউটোরিয়াল আমরা দেখি, সেগুলো আমরা হয়তো একটু স্লো ভার্সনে দেখি, একটু স্পিড কমায় দেখি। তো কি করলে আসলে এই বিষয়গুলা আমরা এই দ্রুততম সময়ে যে বলতেছি এটা শুনতে পারবো, বুঝতে পারবো? এখানে হ্যাঁ, এখানে দারুণ একটা কোশ্চেন করেছেন। এটা মনে হয় আমাদের দর্শকদেরও খুবই মানে জানার একটা আগ্রহের একটা জায়গা এই বিষয়টা। জি, তো এখানে কয়েকটা মানে যখন মুভি হয়, মুভির ভিতরে কিন্তু কয়েকটা ভার্জন অফ স্পিচ থাকে জি, যদি বলে। নাম্বার ওয়ান, আপনি হচ্ছে যে ফর্মাল থাকে, ইনফর্মাল থাকে, সেমি ফর্মাল থাকে, হ্যাঁ, আপনার থাকে হচ্ছে স্ল্যাং থাকে। এখন ব্যাপারটা হচ্ছে একটা মুভিকে যদি আপনি কমপ্লিট সেট হিসেবে ধরে নিই যে এটা একটা আইডিয়াল ভাষা, তাহলে কিন্তু না। আপনি বাংলা মুভিতেই দেখেন, সানডে মানডে কলস করে দেব, এই যে এটা তো নিশ্চিতভাবে একটা স্ল্যাং বা হচ্ছে যে হ্যাঁ, ইনফর্মাল টোনের ভিতরে পড়ে। তো ওইটাকে আমাদের বাংলাদেশি পার্সপেক্টিভে বা হচ্ছে নন নেটিভ স্পিকাররা অনেকেই মনে করে যে তাহলে নেটিভদের মতো কথা বলে। এটা হচ্ছে একটা ব্যাপার। এখন এইটা থেকে ওভারকাম বা জানা যায় কিভাবে যে আমি এটা করতে পারবো বা এটাকে ওভারকাম করতে পারবো, এটা কয়েকটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে আপনি শুনতে থাকেন, আচ্ছা, শুনতে থাকেন, লিসেন করেন, লিসেন করেন। মানে আপনার ফ্লুয়েন্টলি কথা বলা বা কথা বলার প্রথম স্টেপ হচ্ছে, আমি যদি বলি যে জিরো লেভেল, সেটা হচ্ছে আপনার লিসেন করা। তো নেটিভটা লিসেন করতে থাকেন, আস্তে আস্তে আপনার হয়ে যাবে অনেক। তাহলে আপনি কি কোনোভাবে মেন করতে চাচ্ছেন যে আমি আমার ফ্লুয়েন্টলি আমি যদি বলতে পারি, সেই ক্ষেত্রে আমার কি শোনায়ও সহযোগিতা হবে বা মিনিংটা বুঝতে কি আমার হেল্পফুল হবে? আমি সেটাই আসছি। তো এখন হচ্ছে যে ডিরেক্ট যেহেতু আপনি শোনাটাকে প্রথমে গুরুত্ব দিলেন বা কোশ্চেনটা করলেন, এখন ব্যাপারটা হচ্ছে যে শুনতে গিয়ে অনেক টাইম স্পেন্ড হয়, আমার এত সময় নেই, অন্য কোনো উপায় আছে কিনা, একাডেমিক কোনো রিসার্চ আছে কিনা, বা হচ্ছে যে প্র্যাকটিক্যাল কোনো রিসার্চ আছে কিনা, সিস্টেমেটিক কোনো ওয়ে আছে কিনা। অবশ্যই। এখন সে ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি যে গাচা, তো আপনি হয়তো ইনিশিয়ালি গেট করতে পারবেন না, অথবা দর্শকরা যারা আমাদের শুনছে তারা হয়তো এই জিনিসটা বলতে পারবেন গচা মানে কি। সো গচা মানে হচ্ছে যে গট ইউ, মানে আচ্ছা, আন্ডারস্টুড আর গট ইউ। সো টি এর সাথে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, টি এর সাথে যদি ইউ থাকে, প্রত্যেকটা জায়গায় নেটিভ স্পিকাররা সাধারণত যখন দ্রুত কথা বলে তখন ওরা হচ্ছে চ সাউন্ড করে। আচ্ছা, আচ্ছা, তো এটা তো একটা সিস্টেম। তো এরকম কিছু সিস্টেমস আমরা কিন্তু ডেভেলপ করেছি যে শিক্ষার্থীরা যাতে এটার মানে এটা বুঝতে পারে যে এইভাবে এরকম হয়, বা প্র্যাকটিস করতে পারে, যাদের অত সময় নেই যে বছরের পর বছর আমি মুভি দেখবো বা হচ্ছে যে লিসনিং করতে 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 শিখবো। ঠিক আছে? want you, want you. So I want you to go, I want you to go, I want you, want you। এখন দেখেন যে want to হয়ে যাচ্ছে wanna, I wanna go there, I wanna go there। So go there হয়ে যাচ্ছে air, I wanna go there। আচ্ছা, আচ্ছা, তখন এখন প্রবলেমটা দেয়ারটা এয়ার হয়ে যাচ্ছে। এখন ওই যে বললাম না যে কিছু জিনিস আছে এখানে, আপনি কোন টোনটা ব্যবহার করছেন। এখন আমি আপনাকে বললাম যে আপনি একটু জিজ্ঞাসা করেন, বা আপনি তো অনেক টিউটোরিয়াল দেখেন বা অনেক কিছু জানেন ইংলিশ সম্পর্কে, আপনার ধারণা আছে, আপনি একটু বলেন তো যে গচা মানে কি, আন্ডারস্ট্যান্ড মানে কি, আর গচা মানে কি? গট ইউ এন্ড আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, এটা মানে কি বাংলাতে, মানে কি? বুঝতে পারা না, বাংলাতে মানে কি তুই বুঝছস? আচ্ছা, আচ্ছা, মানে স্ল্যাং গট ইউ মানে হচ্ছে গচা, গচা মানে হচ্ছে যে
বুঝছস? এই বুঝছস, তুই বুঝছস না? এখন ঘটনা হলো এটা কিন্তু একটা স্টেয়ার আছে। এখন আমি কার সাথে কথা বলছি, কোন লেভেলে কথা বলছি, এই জিনিসগুলো হচ্ছে আমরা শিখিয়ে থাকি স্তরে। মানে আপনি কোন অবস্থায়, আপনি কোন পরিবেশের সাথে, আপনি কি রানী এলিজাবেথের সাথে কথা বলছেন, নাকি কথা বলছেন আপনার একটা বুজম ফ্রেন্ডের সাথে, নাকি আপনার একটা নর্মাল একটা ফ্রেন্ডের সাথে কথা বলছেন, নাকি আপনি একটা অফিসিয়াল টোন ব্যবহার করছেন, কোন জায়গায়, এই বিষয়গুলোতে একটু কাজ করে থাকি। এটা যে খুব বেশি কাজ তা না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা বিষয় অ্যাড করতে চাই বা আস্ক করতে চাই আপনাকে, সেটা হচ্ছে আপনি কয়েকবার নেটিভ শব্দটা নিয়ে আসছেন, ইভেন এই টোনের জায়গাটা আসছে। তো এখানে আমরা দেখি অনেক প্রতিষ্ঠান বা ব্যক্তিরা উদ্বুদ্ধ করে যে ইউকে অ্যাকসেন্টে আমাকে শিখতে হবে বা ইউএস অ্যাকসেন্ট আমাকে হইতে হবে, শুদ্ধ উচ্চারণে হইতে হবে। তো এই জায়গাটা আপনি কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন শেখার শুরুতে বিশেষ করে? এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটাও একটা মানে এখানেও কিন্তু ট্রান্সপারেন্ট ভিউ নাই। প্রথমেই জানতে হচ্ছে যে অ্যাকসেন্ট অ্যান্ড প্রনাউন্সিয়েশন দুইটা বিষয় নিয়ে এখানে কাজ হয়। অ্যাকসেন্ট হলো একটা টোন, আর এই টোনের টানটা হলো প্রনাউন্সিয়েশন। আচ্ছা আচ্ছা, একটা শব্দ ধ্বনি আর ধ্বনির টানটা প্রনাউন্সিয়েশন। আমি একটু এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। সো মনে করেন যে আমি বললাম যে এডুকেশন, তো এডুকেশন হলো এখানে অ্যাকসেন্টও নাই, প্রনাউন্সিয়েশনও নেই, দুইটাই ল্যাপস করছে। এখন আমি যদি বলি যে এডুকেশন, এখানে প্রনাউন্সিয়েশন নাই, অ্যাকসেন্ট আছে। অ্যাকসেন্টটা কি? ডু বলি নাই, জু বলছি। আচ্ছা, জু বলার কারণে এডুকেশন আর কি, যেটা আমি এডুকেশন মানে আমি এটা মানে সাউন্ডটা বা হচ্ছে অ্যাকসেন্টটা ঠিক আছে, টোনটা ঠিক নেই, টোনের যে তাল লয় এটা ঠিক নেই। এখন যদি বলি এডুকেশন, এখন অ্যাকসেন্টও ঠিক আছে, প্রনাউন্সিয়েশনও ঠিক আছে। এখন ব্যাপারটা হলো, আপনার প্রশ্ন ছিল হচ্ছে যে এইটার ক্ষেত্রে আমাদের অনেকের চাওয়া যে ইউকে অ্যাকসেন্ট নাকি ব্রিটিশ অ্যাকসেন্ট শিখবো। এখন আমি যেটা বলি সেটা হচ্ছে আপনি কোন অ্যাকসেন্টের সাথে বেশি আপনার সময় স্পেন্ড হয়, বা আপনার ফ্রেন্ডরা, বা আপনি কোথায় যেতে চান, বা কোনটা নিয়ে কাজ করতে চান, সেটাই ইউজ কেসটা কোথায়। হ্যাঁ, আপনি ইউজ টু কোনটায়, আপনি বা আপনার ডিজায়ার একটা অ্যাকসেন্ট আপনি শিখতে চান, সেটা কোনটা। এখন যদি আপনি আমেরিকান শিখতে চান, তো আমেরিকা শিখতে পারেন। এখানে এটাও আমরা আমাদের প্রশিক্ষণের মাধ্যমে এটা শিখিয়ে থাকি যে কোন কোন জিনিসটা। ফর এক্সাম্পল, বেটার। সো আমেরিকান অ্যাকসেন্ট তো ওরা হচ্ছে যে রটা উচ্চারণ করে, ব্রিটিশটা করে না, এরকম করে রটা। ব্রিটিশটা সাধারণত ওটাকে ছেড়ে দেয়, ওদের র উচ্চারণে আসলে প্রবলেম আছে আর কি অনেক ক্ষেত্রে। তো এখন আপনি কোনটা শিখতে চাচ্ছেন, আপনি কোনটা করতে চাচ্ছেন, এটা আপনার ব্যাপার। আর যদি আমাদের কাছে কেউ সাজেশন চায়, যে শিখতে চায়, সেক্ষেত্রে আমরা তাদেরকে অবশ্যই দেখাবো যে সে যদি মনে করেন মুভি দেখে, হলিউড মুভি দেখে, তো তাহলে আমেরিকান অ্যাকসেন্ট দেখে, তো আমেরিকান অ্যাকসেন্টের সাথে তার সম্পৃক্ততা আছে, সে ওইটাই সহজে পারবে। এখন যদি মনে করেন যে না, সে মোটামুটি বিবিসি নিউজ দেখে বা এরকম কোনো কিছু করে, বা স্ট্যান্ডার্ড কোনো কিছু, মানে অনেক দিন ধরে আমাদের, যদি আপনি একটা জিনিস আপনি যদি আমাকে একটা জিনিস কোশ্চেন করেন যে আসলে কোন জিনিসটা আমাদের জন্য সহজ, সেক্ষেত্রে আমি বলতে পারি আমরা হচ্ছে যে বাই বর্ন আমরা কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টের সাথে যুক্ত। এখন কিভাবে এটা আপনি জানেন, যেখানে 200 বছর তারা শাসন করে গেছে, তার ব্রিটিশ কলোনাইজেশনের জন্য, কিন্তু আমরা এটা বলতে পারি। কিন্তু তারপরেও এখনকার যুগে, এই যুগে কিন্তু মানে ছোট ছোট বাচ্চারা আমি দেখলাম যে আমার ভাতিজি ওরা আমেরিকান অ্যাকসেন্ট ফলো করে। তো এখন অ্যাকসেন্ট ইট ডিপেন্ডস আপনি কোন ক্লাসের সাথে আপনি যুক্ত, বা হচ্ছে আপনার আসলে ফ্লেক্সিবল জোনটা কোনটা, এভাবে হ্যাঁ, এটা নিয়ে তো মাতামাতি করার কিছু নেই। আপনি ইংলিশে আগে ফ্লুয়েন্টলি কথা বলা শিখেন, এরপর আপনি অ্যাকসেন্ট ডেভেলপ করেন। স্ট্যান্ডার্ডাইজটা পরে করবেন, আগে আপনি ফুটবলের মাঠ আন, খেলবেন তো এর পরে। ম্যারাডোনা খেলবেন না, মেসি খেলবেন না, আপনি খেলবেন, বিষয়গুলো তো হবে পরে।
জি। আগে ফ্লুয়েন্টলি কথা বলা শেখেন, আপনি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজটা শেখেন। আপনি ভুল হলেও কিন্তু কমিউনিকেট করা যায়, এটা কিন্তু কঠিন কোনো কিছু না। আপনার ভেতরে কমান্ডিং টোনটা আনেন আস্তে আস্তে, মানে মিস্টেক্স, আপনি যত বেশি মিস্টেক্স করবেন তত বেশি আপনি অটো কারেক্টেড হয়ে যাবেন, কারেকশন হবে। এটাই আচ্ছা, হচ্ছে আচ্ছা। পদ্ধতি। এই প্রোগ্রামটা করার পূর্বে আপনার যে LTDEZ এর যে পেজ, সেখানে আমি ভিজিট করার একটা সুযোগ হয়। আমি লক্ষ্য করলাম যে আপনার পেজে প্রচুর পরিমাণে বাচ্চারা বা বড়রা লাইভ প্রেজেন্টেশন করতেছে এবং অনেক সময় ডিবেট দেখতে পাই, বা এই জাতীয় বিষয়গুলো করেন আপনারা। তো এইটা করার পেছনে কারণ কি? এটা কি আসলে ইংরেজি শেখার ক্ষেত্রে কোনো ভালো ইম্প্যাক্ট ফেলে বলে আপনি মনে করেন? আচ্ছা, এখন যারা লাইভে যাচ্ছে, দুই শ্রেণীর মানুষ আমরা হচ্ছে লাইভে নেই। একটা হচ্ছে যে যারা শিখে যায় তারপরে তারা লাইভ করে, আর এক শ্রেণী হচ্ছে যারা শিক্ষানবিশ বা হচ্ছে প্রশিক্ষণে আছে, বা হচ্ছে যে তারা লেসেন আমাদের টাস্ক কমপ্লিশন আছে। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা এটাও একটা ইউনিক বিষয়, যেটা হচ্ছে আমরা টাস্ক কমপ্লিট করিয়ে নিই। অর্থাৎ আমরা বিশ্বাস করি না, আপনাকে বললাম যে এত টাস্ক করেছি, আপনি বললেন যে আমি করেছি, বা আপনি একজন প্যারেন্ট হিসেবে আপনি বললেন যে এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, আমার বাচ্চা করে ফেলছে। তো আমরা এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে আপনি কি করছেন আমি এটা লাইভ দেখতে চাই, প্র্যাকটিক্যালি দেখতে চাই। প্র্যাকটিক্যালি। এটা যদি আপনি বলেন যে আপনি সম্ভবত আমার আগে কেউ শুরু করেননি এখন পর্যন্ত লাইভ সিস্টেমটা, লাইভ প্রেজেন্টেশন, এটা আমি 2020 থেকে কিন্তু এটা শুরু করেছি। 2020 একেবারে কোভিডের প্রথম স্টেপ থেকেই শুরু করেছি। এবং তারা লাইভে, আমি বললাম যে তারা একটা হচ্ছে শিখে, এটা প্রাইভেট গ্রুপে, আর একটা হচ্ছে তারা পরীক্ষার পরে কিছু টাস্ক থাকে, আর একটা হচ্ছে যে তারা একটু মোটামুটি প্রো হয়ে যাওয়ার পরে তারা ডিবেটস বা অন্যান্য কোনো কিছু করে, মানে অন্যান্য মনে করেন যে সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে, এই যে যেমন আপনার জুলাই গণহত্যা গেল, বা এইগুলো নিয়ে তারা একটা মানে আলোচনা করছে বা সমালোচনা করছে বা ডিবেট করছে। তো এইটা লাইভটা করার যে কারণটা হচ্ছে, দেখেন আমি আপনার সাথে কথা বলছি, এটা অলমোস্ট লাইভ। তো এখানে কিন্তু কাট থাকবে না, ওরকম থাকবে না, তার অর্থ আপনি কিন্তু অটো কারেক্ট হয়ে যাচ্ছেন, আপনি কিন্তু সেন্সটাই করছে। আর যদি কয়েকবার টেক নেওয়ার সুযোগ থাকতো, তাহলে কিন্তু আপনার ভিতরে সাইকোলজিক্যালি যে না আমি বেসটা পরে দিব, প্রয়োজনে এটা কেটে দিয়ে পরবর্তীতে আবার দিব। তো এইটার কারণে আপনি দেখবেন যে সেন্সটা কতটা গ্রো করে, কতটা তারা, আমি বলি যে 10 টাইমস বেটার করে লাইভটা একটা জেনারেল ভিডিও মেকিং এর থেকে। যদিও মাশাআল্লাহ বাংলাদেশে অনেকেই, অধিকাংশ এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনও এখন আমার তৈরি করা যে পদ্ধতিটা, এটা তারা গ্রহণ করছে, তাদের শিক্ষার্থীদেরকে এটার মাধ্যমে তাদের এনকারেজ করছে এবং বেনিফিটেডও হচ্ছে তারা। তো তাদের জন্য শুভকামনা, যেহেতু একটা মেথড তাদেরও কাজে লাগছে। আচ্ছা, এখনো পর্যন্ত কি পরিমাণ স্টুডেন্টদেরকে আপনারা এইভাবে তৈরি করেছেন বা শিখিয়েছেন? যদি বলি যে এখন পর্যন্ত আমাদের 25,000 অ্যারাউন্ড। আমরা এখন স্টুডেন্ট একটু কম নেই, একেবারেই কম নেই স্টুডেন্ট, বাট একটা সময় কোভিডের ভেতরে বা কোভিড পরবর্তীতেও অনেক স্টুডেন্ট, ম্যাথ স্টুডেন্ট নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন বেশি গ্যারান্টি, বেশি রেসপন্সিবিলিটি এবং একেবারে আইকনিক অবস্থায় নিয়ে যাওয়া, এখন একেবারে সায়েন্টিফিক পদ্ধতি নিয়ে এসেছি। কিভাবে একজন যখন আসবে তাকে একটা প্লেসমেন্ট টেস্ট দেওয়া হবে, সে কোন লেভেলে আছে সেই অনুযায়ী তাকে 1-to-1 গ্রুমিং আপের মাধ্যমে তাকে লেসন ওয়াইজ, এখন আমরা যাদের স্টুডেন্টদেরকে পাই, স্টুডেন্টরা সবাই তো একরকম না, সবার মেরিট একরকম না। তো এখন কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে 1 সপ্তাহের কাজ একদিনেই পারে, কিছু স্টুডেন্ট আছে 1 সপ্তাহের কাজ 3 সপ্তাহ লাগে। তো আমাদের এই উইকলি আমাদের লেসেন্সগুলো সেট করা থাকে। তো উইকলি লেসেন যদি আপনি সেট করেন, তাহলে যদি আপনি এন্টার্ড হলেন, এখানে লেসেন নিচ্ছেন এবং আপনি পারলেন না, সমস্যা নেই, আপনি পরের উইকে আবার এটা করেন, তারপরে উইক পারলেন না, তারপরে উইকে আবার আসেন, সমস্যা নেই। এখন এটা আমাদের যেহেতু গ্যারান্টেড, তো আমরা এভাবেই কাজ করিয়ে থাকি। আর একটা জিনিস হলো যে প্রথমে যেহেতু আমি বললাম যে প্লেসমেন্ট টেস্টের মাধ্যমে তাদেরকে এখানে ইন করাই, গ্রুমিং পিরিয়ড, তারপর আমরা কিছু লেসন দেই, তাদের অ্যাকসেন্ট দেই, তাদের প্রেজেন্টেশন দেই, তাদের
একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যদি বলেন অ্যাকসেন্ট বা হচ্ছে যে স্ট্রাকচার, যেমন অন্যান্য জায়গার ক্ষেত্রে দেখা যায় যে প্রথমেই আপনাকে স্ট্রাকচার দিয়ে দিচ্ছে, আমরা যেটা একেবারে আপনি ফ্লুয়েন্টলি কথা বলা শিখে গেছেন, হাজার মানুষের সামনে কথা বলতে পারছেন, এরপরে আপনাকে একেবারে স্ট্যান্ডার্ডাইজ করি, তার আগে দেই না। কারণ স্ট্যান্ডার্ডটা যদি আপনি আগেই পেয়ে যান তাহলে আপনি আসলেই ওই ফ্লুয়েন্টলি কথা বলা শিখতে পারবেন না, কারণ আপনি পেয়ে গেছেন, আপনি মনে করছেন আমি শিখে গেছি, টাকা দিছি, ঠিক আছে, এখানে ওয়েস্টিংটা হয় নাই, আমি শিখে গেছি, শীত নিয়ে বাসায় যাই। শীটও আমরা খুব বেশি মানে শীত নির্ভরও করি না, ওই যে আমরা আবার টাস্কগুলো কমপ্লিট করিয়ে নিই, এই জন্য আর কি আসলে এটা খুবই কাজ করে। আর যদি আপনি আমাকে বলেন যে কত পার্সেন্ট কাজ করে আমাদের এই মেথডটা, এটা 100%, 100%-এর উপরে। অর্থাৎ আপনি যে আশা নিয়ে আসবেন তার থেকেও অনেক বেশি পাবেন। তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে হিউজ সংখ্যক স্টুডেন্টকে আপনি পড়াচ্ছেন আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে, তো এখানে সাধারণ স্টুডেন্টরা সাধারণত কোন ধরনের ভুলগুলা বেশি বেশি করে এবং আপনারা কিভাবে এটাকে সলভ করার জন্য উদ্যোগ নেন এই জায়গায় যদি একটা মজার একটা ব্যাপার হচ্ছে যে ভুলগুলো যদি করতো তাহলে তো ভালোই লাগতো। আচ্ছা, মানুষ তো ভুল করতেই ভয় পায়, ভুলই করতে চায় না। আচ্ছা, মানে আমি মানে মজার একটা ব্যাপার, আপনি দারুণ একটা মানে উপস্থাপনা বা হচ্ছে যে সাবজেক্টটা এখানে নিয়ে আসতেন। ভুল কারা করতে চায়? ভুল কেউই করতে চায় না, সবাই রানী এলিজাবেথ হতে চায়, বারাক ওবামা হতে চায়। এটা একটা দারুণ একটা কোশ্চেন করেছেন যে কোন ধরনের ভুল করে আর কি। আর স্টুডেন্ট তো ভুলই করতে চায় না। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে যে আমি যখন শিক্ষার্থীদের পড়িয়ে থাকি তখন তাদেরকে ভুল করতে বলি, বলে যে স্যার আমার ভুল হয়ে যায়। তো তখন আমি বলি কি যে আপনি ভুল করেন তো। আচ্ছা, আচ্ছা, তখন আর ভুল করতে পারে না, কারণ তারা মুখস্থ করতে পারে কিন্তু ভুল করতে পারে না। ভুল করা কিন্তু অনেক কঠিন। আচ্ছা, ভুল ধরাটা খুব সহজ। আপনি দেখবেন যে মেসি একটা পেনাল্টি মিস করলো, একটা রিক্সাওয়ালা, আমি ডিউ রেসপেক্ট রিক্সাওয়ালা বলছি মানে একটু কম জানা আর কি, এই অর্থে ব্যবহার করেছি। সে একটা মানে বললো কি যে মানে একটা স্ল্যাং ইউজ করে বলবো কি যে ওই পাশ দিয়ে দিতে পারলো না। আচ্ছা, মেসিরও ভুল ধরতে মেসিরও ভুল ধরে, মানে ভুল ধরার মানুষ বেশি বেশি, ভুল করার মানুষ কম। কারণ ভুল করলেই তো সে কারেক্ট করে ফেলতে পারবে, এই কারণে সে ভুল করে না, কারেক্ট না করার জন্য। মানুষ জানে যে প্রথমেই সে রানী এলিজাবেথের মতো ইংলিশ জানবে, অপরা উইনফ্রের মতো হচ্ছে একজন প্রেজেন্টার হবে, প্রথমেই সে মনে করে নেয়। কিন্তু তাকে যে অনেক স্টেপস এখানে আছে, সেই জিনিসগুলো পার হতে হবে, এটা ভুল করতে হবে, ভুল করে মানুষ কিভাবে ওইটাকে মানে ম্যানেজমেন্ট করা যায় অন্য পিপলদের যারা এটা দেখে, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আর আমরা লাইভের মাধ্যমে এটাই করিয়ে থাকি। তো এই ভুলটা এখন আপনার একটা স্পেসিফিক কোশ্চেন ছিল যে কোন ভুলগুলো বেশি করে। সবচেয়ে বড় ভুল করে ভুল না করার ভুল, এক নাম্বার। 2 নাম্বার যদি বলেন সেক্ষেত্রে হচ্ছে যে অ্যাকসেন্টে ভুল করে, সেটা হচ্ছে যে এই যে পার্থক্য, অর্থাৎ বড় মানে যারা হচ্ছে যে বয়স্ক মানে তারা বয়স্করা হচ্ছে যে বেশি অ্যাকসেন্টে ভুল করে, তাদের গ্রামারটা ঠিক থাকে। আর ছোটরা গ্রামেটিক্যাল মাইনর এরার্স থাকে, বাট ওদের অ্যাকসেন্টটা খুব দ্রুত কুইকলি তারা সেট করে নিতে পারে যদি নাও থাকে। সে যদি আপনি বলেন যে একেবারে রুরাল প্রত্যন্ত অঞ্চল থেকে যদি কেউ থাকে, মনে করেন ওই ডিস্ট্রিক্টে কেউ ইংলিশ জানে না, সমস্যা নেই, আমাদের সাথে যুক্ত আছে, সে এমন ইংলিশ জানবে ইংলিশ মিডিয়ামের থেকেও মানে ইউবেট ইংলিশ মিডিয়ামের থেকেও অনেক, মানে এখান থেকে 95% স্টুডেন্টের থেকে ভালো ইংলিশে কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে পারবে, এইটুকু আপনি নিশ্চয়তা নিতে পারেন। কারণ হচ্ছে ও একটা কমিউনিটির সাথে আছে যেখানে ভুল করা যায়, যেখানে প্র্যাকটিস করা যায় প্রচুর পরিমাণে, যেখানে লিডিং করা যায়। কারণ আমাদের স্টুডেন্টরা কিন্তু শুধু শিখে তা না, শেখার পরে সে আপগ্রেডেড হয়, সে একটা লিডার হয়, প্রি ইনস্ট্রাক্টর হয়, মানে প্রোডিজি ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর হয়, ইনস্ট্রাক্টর হয়, ট্রেইনার হয়, মানে অনেকগুলো স্টেপস আছে। তো এইভাবে হচ্ছে ওদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করে থাকি বা হচ্ছে যে ওদের সম্মান দিয়ে থাকি। তো ওদের মানে শিখে গেল এর শেষ নাই, মানে তারপরেও আবার বেটার করার সুযোগ আছে, এরকম করে আর কি করি। তার অর্থ আরেকটা জিনিস, সবচেয়ে বড় যে জিনিসটা, আমরা ভুল পাই তাদের ভেতরে, কিন্তু ভুল পেলেও ইনিশিয়াল স্টেজে এখানে তাদেরকে ভুল ধরিয়ে দেই না।
কারণ আপনি যদি আজকে আমি এখানে কথা বলছি, ফর এক্সাম্পল আপনি বললেন যে ইমন ভাই আপনি এরকম না এরকম কথা বললে ভালো হতো, প্রথমেই যে জিনিসটা হতো এটা হচ্ছে যে আমি ব্যাকওয়ার্ডে চলে যেতাম, এবং পরবর্তী শোতে যদি আমি যেতাম তখন কিন্তু আমি হেজিটেটেড থাকতাম। আমি যদি আপনাকে বলি মানে ভুল বললে মানুষ কয়েক স্টেপ পেছনে চলে যায় আবার, আর ভুল না করলে সে যদি একটা জিনিস বারবার ভুল করে তাহলে কিন্তু সে অটোমেটিকলি বিষয়টা কিন্তু কারেক্ট হয়ে যায়, রেকটিফাইড হয়ে যায়। এখানে কিন্তু মানে ভুল থেকে উত্তরণের প্রথম এবং প্রধানতম উপায় লার্ন থ্রু মিস্টেক্স। আপনি ভুলই করতে হবে, ভুল করেন, এবং সবচেয়ে আপনি যদি ফিগারেটিভ কোনো সলিউশন চান বা এটা ফিক্স করতে বলেন তাহলে হচ্ছে যে আপনাকে লিসনিং করতে হবে। এবং লিসনিংটা কার, শুধু নেটিভদের না, মানে বাঙালিদের ইংলিশ লিসনিং করতে হবে। আপনার কমিউনিটির ভিতরে থাকতে হবে, যে আপনার সাথে কথা বলে, কনভারসেশন করে, ওর ফ্রেজেসগুলো আপনার এই ব্রেনে ইনস্টলড হয়। আপনি যেটা মুখস্থ করেন ওইটা হয় না, কারণ ওইটা থাকে না, ওইটা চলে যায়। আচ্ছা, এখানে এই ধরনের যে বলতে গেলে যে প্রচুর ভোকাবুলারির প্রয়োজন হয়, আপনি আপনার শুরুর স্টোরিতেও বলছিলেন ভোকাবুলারি জায়গাতে আপনার রিসার্চ, ডে টু ডে লাইফের জন্য যেই ভোকাবুলারিগুলো লাগে এগুলোর জন্য আপনি কি কোনো বুকস বা কোনো ইয়ে রেফার করবেন? ডেফিনেটলি এখানেও একটা প্রশ্ন যে আপনি কোন স্টেপে আছেন ইংলিশে। আচ্ছা, আপনার যদি ফ্লুয়েন্সি না আসে, ফ্লুয়েন্সি জানতে তো আমি 400-500 ওয়ার্ড দিলেই আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। আপনার মনে আছে হয়তো মিরপুরে একজন বাদাম বিক্রেতা ইংলিশে কথা বলে, ও কত 200-300 ওয়ার্ড বা 500 ওয়ার্ড জানে, 500-এর উপরে হয়তো ওয়ার্ডই জানে না। এবং আমি ওর স্পিচগুলো করেছি, মানে ওইটাকে ইভ্যালুয়েট করার চেষ্টা করেছি। কনফিডেন্ট দেখেন ছেলেটা। আচ্ছা ওকে বাদ দেন, ছোট একটা বাচ্চা, ও কয়টা ওয়ার্ড জানে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলছে, বা বাংলায় যে ফ্লুয়েন্টলি কথা বলছে ও কয়টা ওয়ার্ড জানে? তো এখন ব্যাপারটা হচ্ছে যে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য খুব বেশি ওয়ার্ডস জানা দরকার। এখন আপনার ফ্লুয়েন্সি এসে গেছে, এর পরের স্টেপসগুলো হচ্ছে যে আপনি কি মেডিকেল সায়েন্সের জন্য আপনি ইংলিশ শিখছেন বা কথা বলা শিখছেন বা ভোকাবুলারি শিখছেন, নাকি আপনি সোশ্যাল মিডিয়ার জন্য শিখছেন, নাকি আপনি একাডেমিক লাইনের জন্য শিখছেন, নাকি আপনি পলিটিক্সের জন্য শিখছেন। তো এখন মেন ব্যাপারটা হচ্ছে যে তখন স্পেসিফাই করে। এখন আপনি এমন একজন মানুষ না যে আপনার সব কিছু সম্পর্কে জানা সম্ভব না, আপনার দরকারও নেই। আপনি ওই স্পেসিফিক, মনে করেন যে আপনি এয়ারপোর্ট যান, আসেন, বিদেশে যাবেন, নেটিভদের সাথে কথা বলেন। কোন ধরনের নেটিভদের সাথে কথা বলেন? সায়েন্টিস্টদের সাথে কথা বলেন, নাকি সাহিত্যিকদের সাথে কথা বলেন, নাকি সাধারণ আপনি হচ্ছে যে চাকরির জন্য কথা বলেন, নাকি ওইখানে শুধু ভিজিটিং যারা আছে, ভিজিট করতে আসে তাদের সাথে কথা বলেন? তো আপনার এটা হচ্ছে ব্যারি করে। এটা জেনারেল সেন্সে একজন মানুষ যে জানেই না কিছু, তার ভিতরে এত বড় বিষয় চাপিয়ে দেওয়ার কোনো অর্থ নিরর্থক আমার মনে হয়। আমি দেখি অনেকেই ভোকাবুলারি সেট করে, এইটার জন্য এইটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, কিন্তু আপনার জন্য কোনটা? আপনার স্পেসিফিক ভোকাবুলারি আছে, ওইটা তো আপনার স্পেসিফিক ভোকাবুলারির জন্য আপনাকে যে জিনিসটা করতে হয়, অল্প কিছু টার্মস বা টার্মিনোলজি আপনার জানতে হয়। তো তারপরেও শিখতে পারে, কিন্তু ওই যে বললাম আগে কমিউনিকেশন শিখেন, এরপরে আপনি পুরো ডিকশনারি না, আপনি 1 মিলিয়ন ওয়ার্ডসই শিখে ফেলেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আগে ফ্লুয়েন্সিটা নিয়ে আসা দরকার। আর আসলে যেই শব্দগুলা ব্যবহার হয় না ওই শব্দগুলা তো আবার ভুলে যাওয়ার, ওইটাকে ইংলিশে একটা ওয়ার্ড বলে, ওটাকে বলে অবসোলেট। অক্সফোর্ড ডিকশনারি সম্ভবত এটা লাস্ট এডিশনে যে ওয়ার্ডস লিস্ট এখানে বানিয়েছে, সেটা সম্ভবত 1,70,000 মনে হয় ওয়ার্ড আছে, আর 47,000 ওয়ার্ড মতো হচ্ছে যে অবসোলেট ওয়ার্ড, মানে সেকেলে, অবসোলেট মানে সেকেলে হয়ে গেছে, মানে ওইটার আর কি ইউজেস নেই। আমি যদি বলি যে আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশে অনেকেই এখনও, ইভেন নেটিভ স্পিকাররা অনেকেই শেখায় যে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। হ্যাঁ, এটা শুনবেন। তো এইটা কি আসলে কোনো নেটিভ ব্যবহার করে? এখন আমি আপনার একটা কোয়েশ্চেন থাকতে পারে, নেটিভরাও শেখায় এটা, আপনি আবার বলছেন নেটিভরা ব্যবহার করে না কেমন? শুনেন, মনে করেন যে আমি নেটিভ, আমি একটা গুগলে সার্চ দিলাম যে একটা কন্টেন্ট বানাবো, তো কন্টেন্টের ভিতরে ওইটা চলে আসলো, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। তো আমি ওইটা সহ করে দিলাম, কিন্তু ওইটা প্রচলিত অর্থে নেই। আপনি যদি 100 বছরের 50 বছর ইংলিশ টিচিং করছে, তাকে যদি বলেন যে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এখন এইটা উনি শুনেছে কিনা
আপনি দেখবেন যে উনি শুনেন নাই, মানে এটা মানে ইউজড হচ্ছে না, এটার প্রযোজ্যতা এখন নাই, এটা অবসোলেট হয়ে গেছে। আচ্ছা, ভোকাবুলারির সাথে আরেকটা বিষয় খুব জড়িত, সেটা হচ্ছে গ্রামারের যে জায়গাটা। যে আমরা তো স্কুল কলেজে বেশিরভাগ হচ্ছে গ্রামারগুলো আমরা পড়তে থাকি, কিন্তু প্র্যাকটিসের জায়গা তো খুব একটা থাকে না। কিন্তু আপনি প্র্যাকটিসের জায়গায় একটা সলিউশন নিয়ে আসছেন, যেটা বললেন গ্রামারটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, বা গ্রামার যদি শিখতেই হয় সেটা কিভাবে শিখবে এবং কিভাবে প্রয়োগ করবে? ওই যে সেম জিনিসটা আপনি হচ্ছে যে নেক্সট স্টেপে হচ্ছে গ্রামার শিখবেন, প্রথম স্টেপে আপনার ফ্লুয়েন্সি, আপনি কথা বলা বা কমিউনিকেশনটা শিখবেন প্রথমে, এরপরে ওইটা হচ্ছে গ্রামারলি সেট হয়ে যাবে। এখন দেখেন গ্রামার কিন্তু আমরা বাংলা কখনো বললাম না, আমি একটু আগেই বলেছি, নিত্যবিত্ত অতীতকাল, প্রঘটিত অতীতকাল আমরা শিখি নাই বা শিখেছি, ওইটা আমাদের কখনোই কথা বলার ক্ষেত্রে কখনোই কাজে আসেনি। তো আমি যদি বলি আমি গতকাল যাই, কমিউনিকেশনটা কিন্তু এখানে খুব বড় ব্রেক করছে তা না, আমি গতকাল যাই তার মানে আপনি বুঝে নেবেন যে গতকাল গিয়েছিলাম, রাইট? তো এখন এইটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন আপনি শুনবেন যে ওর কাছে শুনবেন, আরেকজনের কাছে শুনবেন যে গতকাল গিয়েছিলাম, তখন ও গতকালের সাথে তো গিয়েছিলাম, এটা তো একটা কোলোকেশন, গতকালের সাথে গিয়েছিলাম। এইটা 5-7 জন 10 জন 20 জনের কাছ থেকে শুনতে শুনতে এটা হয়ে যায়, গ্রামারটা হচ্ছে এরকম। আচ্ছা, আমি আরেকটু বিষয় বলি, এই যে যারা মানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে বা হচ্ছে রিক্সাওয়ালারা, এরা তো গ্রামার কোনো কিছু জানে না, স্কুলে কোনো দিনই যায় নাই। তো ওরা কি বলে যে আপনি কি গিয়েছেন, আপনি কোথায় গিয়েছেন এটা বলে, না কোথায় যাবেন এটা বলে? প্রশ্ন কোনটা করে? গিয়েছেন তো অতীতে, এটা তো তার দরকার নেই, তার দরকার হচ্ছে কোথায় যাবেন। তো তো কোথায় গিয়েছেন তো এটা বলে না। এবং গ্রামাটিক্যালি কি এরা খুব বেশি ইনকারেক্ট করে? কমিউনিকেশন কি কোনো জায়গায় মানে বাধাগ্রস্ত হয়? আটকে থাকছে না। তার মানে গ্রামারটা এইভাবে আটকে থাকছে না। যদিও আমরা গ্রামারটাকেও শেখার জন্য ভিন্ন একটা স্ট্র্যাটেজি নিয়েছি, ওইটা কিছু ইন্ডিকেশনসের মাধ্যমে, যেটা আপনি একটা ওয়ার্ড জানবেন, ওই ওয়ার্ডটাই আপনার গ্রামার সেট করে ফেলবে। আচ্ছা, চমকপ্রদ একটা জিনিস, যে ছোট্ট একটা গল্প সাজিয়েছি, ওই গল্পটা যদি জানেন আপনার সবগুলো মানে অলমোস্ট গ্রামারগুলো আপনার রপ্ত হয়ে যাবে। তো টেন্স বলেন বা সেন্টেন্স মেকিং বলেন, এই জিনিসগুলো হয়ে যাবে, মানে কার্যকর হয়ে যাবে। এটা অবশ্য আমরা মুখস্থ করতে বলি। আপনার বক্তব্য থেকে যে বিষয়টা আমি বুঝতে পারলাম, যে ভোকাবুলারি অথবা গ্রামার তুলনামূলক কম জেনেও কিন্তু ফ্লুয়েন্সি অর্জন করা পসিবল, এবং বরঞ্চ আপনি গুরুত্ব দিচ্ছেন যে আগে ফ্লুয়েন্সিটা অর্জন হোক, এরপর আস্তে আস্তে লার্ন থ্রু মিস্টেকস এর মধ্য দিয়ে ওই বিষয়গুলো কভার করে। আমার গুরুত্বটা আপনি বাদই দেন, আপনি নিউট্রাল, আমরা দুইজন কথা বলছি। আচ্ছা, কোন জিনিসটা আগে দরকার, কমিউনিকেশন দরকার না গ্রামার দরকার? অবশ্যই কমিউনিকেশন। তো তাহলে কমিউনিকেশনের মূল মানে যে বিষয়টা বলতে পারা, বোঝায় বলতে পারা, হ্যাঁ, আর সেটা যদি একটু দ্রুত বা হচ্ছে কমান্ডিংলি বলা যায়, তাহলে এটাই তো ফ্লুয়েন্সি। আরো ভালো। ভালোটা তো পরে, আগে তো কালোটা আসুক, এরপরে কালোটারে আমরা ভালো বানাবো। জি জি জি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে আমরা দেখলাম যে ছোট বড় সব ধরনের মানুষই শিখছে, তবে আমার কাছে মনে হলো যে ছোটরা বোধহয় একটু তুলনামূলকভাবে বেশি। তো ছোট বেবিদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে কোন সময়টা তারা ইংরেজি শেখা শুরু করাটা পারফেক্ট বলে আপনি মনে করেন? আদৌ কোনো নির্ধারিত বয়স আছে কিনা, এই জায়গাটা যদি একটু বলতেন। অবশ্যই নির্ধারিত বয়স আছে, অর্থাৎ সায়েন্টিফিকলি যদি আপনি চিন্তা করেন, এটা হচ্ছে যে 2.5 ইয়ার্স থেকে 4 to 5 ইয়ার্স, 4.5 বা 5 ইয়ার্স পর্যন্ত এই সময়টা মানে আমাদের যে কিডস আছে এদের ব্রেনটা খুব বেশি রিসেপটিভ থাকে, ওরা খালি গ্রহণ করে। আচ্ছা, ওরা গ্রহণ করতে থাকে, ওরা কাউন্টার দেয় এর পর থেকে, পরের এইজেস থেকে। তার মানে আপনি এই টাইমের ভিতরে, আপনি যদি আমি আরেকটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। জি, আপনি কাউকে চিনেন যারা হচ্ছে হাফেজ? হ্যাঁ চিনি। এরা কি বড় হয়ে হয় না ছোট থেকে হয়? ছোট থেকেই তো হয়। বড় হয়ে আপনাকে যদি আমি বলি আপনি হাফেজ হতে পারবেন? খুবই টাফ, খুব টাফ, খুব টাফ। আমাকে যদি বলেন খুব টাফ। ওই সময় থেকেই শেখানো উচিত। ওই সময় থেকে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে খুব খেলার ছলে, ও মনেই করে না যে এটা হচ্ছে
প্রতিষ্ঠান, এটা পড়াচ্ছে জোর করা, তো পড়ো নাই আজকে খেলো, সমস্যা কি? আর আজকেও খেলো, তাহলে 2 দিন খেললা, আজকে তো এটা একটু করা লাগবে, তাহলে আরো একটু বেশি পারবা। ও মনে করে যে আরে এটা তো এরকম। তো আমি যেটা দেখেছি যে আমার এখানে শিক্ষার্থীরা, ছোট বাচ্চারা মানে না আসতে পেরে কান্নাকাটি করে যে আমাকে কেন এই খেলার স্কুলে নিয়ে যাওয়া হয় না। এখন খেলাটা তো আসলে পড়া হয়, কিন্তু এটা তো ও বোঝে না, ও খেলার ছলে পড়ে ফেলে। আচ্ছা তো এটা হচ্ছে একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি ছোট বাচ্চাদের জন্য। আমরা ছোট বাচ্চাদের হচ্ছে যে একেবারে 0 গ্রেড থেকে গ্রেড 2 পর্যন্ত, যারা আমরা মনে করে থাকি যে এরা হচ্ছে যে পড়তে তেমন পারে না, মানে তাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্সি দরকার, বাবা মা পড়িয়ে দিবে বা হচ্ছে কেউ একজন পড়িয়ে দিবে। আরেকটা গ্রেড আমরা যেটা এইজ গ্রুপ সেট করেছি সেটা হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত। তো এরা সাধারণত এখন স্কুল গোয়ার্স। আরেকটা সেট সেটা হচ্ছে যে কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে যারা, বা অ্যাডাল্টস গ্রেড। এই 3টা ক্যাটাগরিতে আমরা স্টুডেন্টকে মানে পড়িয়ে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি একটু যদি, যদিও অনেকগুলো বিষয় চলে আসছে অলরেডি, ইংরেজি শেখার বা ফ্লুয়েন্সি শেখার ক্ষেত্রে কোনো স্পেসিফিক পদ্ধতি আছে কিনা, বা আপনারা কিভাবে পড়ান, বা কোন ওয়েতে আগাইলে একটা স্টুডেন্ট আসলে খুব দ্রুত সময়ের মধ্যে ফ্লুয়েন্সি অর্জন করতে পারবে? এটা তো একটু ডিফিকাল্ট বলা। তারপর আমরা যে মেথডটা, যেটা হচ্ছে যে একটা হলো আপনার MTF আমরা বলে থাকি, মোটিভেশনাল, থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল। সো প্রথম যে জিনিসটা মানুষের দরকার থাকে সেটা হচ্ছে মোটিভেশন। আপনি করবেন, আপনার কাজে লাগবে, আপনি হবে, আপনার দ্বারা সম্ভব, এই জিনিসটা না জানলে তো আপনি ওর ভেতরে আপনি ঢুকতে পারবেন না। আপনার যারা এটা সহজ, আপনি পড়লে ভালো লাগবে, অন্যরা পারছে আপনি পারবেন না কেন, আপনিও পারছেন, আপনি আরো ভালো পারবেন। এই যে কিছু মোটিভেশনস এবং মোটিভেশনের এক্সাম্পলস এবং প্রিভিয়াস এক্সাম্পলস, এটা সেট করলে একজন মানুষের জন্য খুব সহজ হয়ে যায়। নাম্বার 2 সেটা হচ্ছে থিওরিটিক্যাল, যেটা হচ্ছে যে আমাদের রিসার্চ, মানে রিসার্চে যে জিনিসগুলো উঠে এসেছে, এই জিনিসগুলো আমরা হচ্ছে সেট করে দিই। এখন এক একজনের জন্য এক একটা জায়গা থেকে শুরু করা হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। তো এখন আপনি বলতে পারেন যে থিওরি বা থিওরিটিক্যাল, যেটা MTF থিওরিটিক্যাল, বা হচ্ছে যে মেথড বেস, বা হচ্ছে যে এটা লেসেন্সগুলোও খুব কঠিন করা না, একবারে সহজ এবং খুব বেশি না, অনেক ভাস্ট না। কারণ আপনি কথা বলবেন, কথা বলতে হবে আপনাকে, আপনাকে লেসন পড়তে হবে না। এটা আপনি রিডিং শিখছেন না, আপনি স্পিকিং শিখছেন। স্পিকিং শিখছেন মানে আপনাকে স্পিকিং করতে হবে এবং শুনতে হবে। আপনি যদি ভালো রাইটার হতে চান, বেশি করে আপনাকে লিখতে হবে, কোনো অপশন নাই, নো ওয়ে। আপনি যদি ভালো স্পিকার হতে চান, আপনাকে বেশি বেশি বলতে হবে। কিন্তু আমাদের দেশে তো আমরা অনেক দেখি যে স্পোকেন ইংলিশের উপর বই কিনে সেটা পড়তেছে। এইটা আসলে বই পড়ে সে ফ্লুয়েন্ট হয়ে যাবে, নাকি আসলে নিজেকে বলতে হবে? এটা আপনি কি দেখেছেন? আমি আপনাকে প্রশ্ন করি, আমি সত্যি কথা বলতে, আমি এই আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে আমি ইংলিশ শেখাতে বা শিখতে আগ্রহী কেন হলাম। তো মেন ব্যাপারটা হচ্ছে আমি একটু রিসার্চ করলাম, ডিউ রেসপেক্ট অল দ্য ইনস্টিটিউশনস। আমি কতজন স্টুডেন্ট একটা ইনস্টিটিউটে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে ফ্লুয়েন্টলি কথা বলা শিখে 2 থেকে 6 মাস বা 2 বছরের ভিতর বের হয়। আমি প্রত্যেকের কাছে, আমি দর্শকদেরকেও এই প্রশ্নটাই মানে প্রশ্ন করছি। প্রশ্নটা হচ্ছে, কতজন মানুষ আপনার জানা আছে যারা কোনো একটা প্রতিষ্ঠান, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে 0 লেভেল থেকে, সে মোটামুটি পড়তে পারে, সে এখন ডিবেট করতে পারছে, ফ্লুয়েন্টলি কথা বলতে পারছে। সেম প্রশ্নটা আপনাকেও আমি করছি, আপনি কতজনকে কোন কোন প্রতিষ্ঠান থেকে দেখেছেন যে তাকে চিনতেন আপনি, মানে তার অবস্থান জানতেন যে এই অবস্থা, সে 1 মাস বা 2 মাস বা 6 মাস পরে বা 1 বছর পরে তার অবস্থাটা এরকম হয়েছে। এখন যারা এখানে হয় সেটা হলো যে তারা ইনিশিয়ালি ওই যখন গ্রুপের ভিতরে যায়, স্টুডেন্টের ভিতরে যায়, ধরেন একটা মোটামুটি ভালো স্টুডেন্ট, তো আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে, সে বেশ কিছু স্ট্রাকচার শিখতে পারে, কিছু গ্রামাটিক্যাল রুলস শিখতে পারে, কিছু আপনার ফোনেটিক্স শিখতে পারে। তো ও যে কাজ করে, ওখানে যে সে মোটামুটি ফ্লুয়েন্টলি কথা বলা শেখাই থাকে, ওখানে যে সে হচ্ছে ওইখানে মানে লিড করা শুরু করে দেয়।
এরপরে শিখে যায়। তো আমার এইটাই আসলে, আমি যখন ইংরেজি শিক্ষার্থী ছিলাম তখনও আমার এইটা কাজে লেগেছে, যে মানে এইটা আমার প্রশ্ন ওই সময় উদিত হয়েছে যে এটা কেন, যারা পারে আগে থেকেই পারা, আমি দেখছি ভালো ভালো স্কুলের ভালো ভালো বয়েজ বা গার্লস তারা করছে ভালো, অন্যান্য রেস্ট অফ অল দ্য পিপল তারা তো মানে ল্যাগিং বিহাইন্ড তারা থাকছে। তো এইটার কি উত্তরণ নাই। তো আমার যে জিনিসটা আমি এমনভাবে এটা রেডি করলাম যেটা হচ্ছে যে যাতে জিরো লেভেলে সে থাকে। জিরো লেভেল অর্থ তাকে পড়তে পারতে হবে, মোটামুটি পড়তে পারতে হবে। এখন আপনি যদি বলেন যে কোন ক্লাস থেকে, ক্লাস ম্যাটার্স না, এটা ম্যাটার করবে না। ম্যাটার করবে হচ্ছে যে সে পড়তে পারে, তার আমরা 3টা জিনিস বলি, মানে তার রেগুলারিটি, পাংচুয়ালিটি অ্যান্ড টাস্ক কমপ্লিশন, আর শুধু একটু রিডিং পড়তে পারা, দ্যাটস মোর দ্যান ইনাফ। আচ্ছা আচ্ছা, আমরা অনেকগুলো বিষয় জানতে পারলাম। আমি আবার আপনি যে শুরুতে আপনার লাইফের যে স্টোরি বলছিলেন ওই জায়গাটা একটু মনে করিয়ে দিতে চাই। আপনি বলছিলেন যে খুবই দুর্বল একটা, ইংরেজিতে দুর্বল আর কি, এইরকম একটা সিচুয়েশন আপনার ছিল। ওই জায়গা থেকে আমরা রিসেন্টলি জানতে পারলাম যে আপনি বিভিন্ন স্কুল, কলেজ, ইভেন আমরা রিসেন্টলি দেখলাম যে আপনি ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে নিয়ে ওয়ার্কশপ করছেন। তো এরকম দুর্বল একজন ব্যাকবেঞ্চার স্টুডেন্ট কিভাবে করে এইরকম একটা জায়গায় আসলেন, এই 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 জায়গাটা যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, মজার এবং খুবই আমি এই প্রশ্নটা আসলে কিভাবে নিব বা কিভাবে উত্তর দিব, বাট আমার মনে হয় যে দর্শকদের জন্য এটা খুবই কার্যকরী একটা টাইম স্পেন্ডিং টাইম হবে আর কি, এই লেসনের মাধ্যমে বা এই আলোচনার মাধ্যমে। স্টুডেন্ট ভালো খারাপ, প্রথম একটা জিনিস আমি এটাকে একটু ডিফাইন করতে হবে। ভালো বা খারাপ স্টুডেন্ট, যে বেশি পড়ে সে ভালো স্টুডেন্ট, যে বেশি পড়ে না, কম পড়ে সে খারাপ স্টুডেন্ট আমাদের সমাজে। এটা রেজাল্ট ওরিয়েন্টেড। এখন ঘটনা হচ্ছে রেজাল্ট কে বেশি করে, যে বেশি পড়ে। আমি বেশি করি নাই বিধায় কি আমি খারাপ স্টুডেন্ট? হ্যাঁ, আমি একাডেমিকলি খারাপ, কিন্তু আমি খারাপ জ্ঞান বুদ্ধিতে কি আমি সবার পেছনে? না, তা তো না, আমরা দেখছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনি ব্যাক বেঞ্চার থেকে বা হচ্ছে ইংলিশে দুর্বল থেকে আপনি কিভাবে এটাকে ওভারকাম করে আপনি এখানে লিড করছেন এবং কান্ট্রি লিড করছেন, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনি কিভাবে ওয়ার্কশপ নিচ্ছেন। জি, এখানে শত শত শিক্ষার্থীরা বা অন্যান্য ইনস্টিটিউটে আমি ওয়ার্কশপ নিচ্ছি স্কিল, ইংলিশে স্কিল বিষয়ক প্রফিসিয়েন্সিতে। এখন মেন ব্যাপারটা হচ্ছে যে আমি জানি কি জানা উচিত, আমি জানি অন্যরা কি জানে, আমার রিসার্চ আছে। আপনি কি জানেন, আপনার কতগুলো ওয়ার্ড আছে আমি এটা জানি, আপনার কতগুলো ওয়ার্ড দরকার এটা জানি, আমি কতগুলো স্মার্ট ওয়ার্ড দরকার এটা আমি জানি, কতগুলো না দরকার এখানে। এখন আপনি আমাকে, আচ্ছা বাই দ্য ওয়ে আমি একটু আমার পরিচয়টা দিই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড রিলিজিয়নস অ্যান্ড কালচারের স্টুডেন্ট। আচ্ছা, তো আমি আমার যে ব্যাচ, এই ব্যাচে ফেল করা স্টুডেন্ট বলতে পারেন যে সবচেয়ে মানে ন্যূনতম স্কোর করা স্টুডেন্ট। আমি দর্শকদের সামনে মানে প্রাউডলি বলছি, শিক্ষকেরা আমার শ্রদ্ধেয় শিক্ষকেরা আমাকে বলতো যে তুমি তো পড়লেই পারো, তুমি পড়ো না কেন, মানে তুমি তো লেখো, মোটামুটি লেখাটা তো সুন্দর আছে, কিন্তু তুমি রেগুলারিটি মেনটেন করো না কেন? তাই বললাম যে আমি নন প্রফেশনাল স্টুডেন্ট। নন প্রফেশনাল স্টুডেন্ট মানে কি? নন প্রফেশনাল মানে স্টুডেন্ট মানে আমি এইখানের স্টুডেন্টশিপ নিয়ে কোনো কিছু আর্ন করবো এইটা আমার মাথার ভিতরে নেই। আমি কোনোদিন যে চাকরি করবো এটা নিয়ে সেটা আমার মাথাতে নেই। হয় আমি বিদেশ যাব, অথবা আমি বিজনেস করব, বা অন্য কোনো কিছু করবো, এটাই আমার মাথার ভিতরে ছিল। আরেকটা জিনিস হচ্ছে যে তখন বলতো কি যে না, তোমরা তো টিচার হতে পারবা, বা তোমার কোশ্চেন্স বা হচ্ছে যে তোমার প্রেজেন্টেশনটা তো অনেক ভালো সুন্দর, তো তুমি এটা করো না কেন? আমার তখন একটা হতো যে তখন আমি কাউন্টার একটা কোশ্চেন করতাম, একটা পোলাইটলি করতাম যে এখানে করে আমি 6 বছরে যা করব, পেছনে পেছনে ঘুরে ভালো রেজাল্ট করে 24 ঘন্টা পড়ে, তাও আমি কিন্তু কনফার্ম করতে পারবো না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারবো বা একটা বিসিএস ক্যাডার হতে পারবো। তো তাহলে আমি কেন উলুবনে মুক্তসর হবো? আমি যদি আইএলস দেই 3 থেকে 6 মাস লাগবে আমার একটা স্কোর ডেভেলপ করার জন্য, এর বেশি সাধারণত লাগার কথা না। তো আমি বিদেশে মানে 100টা ইউনিভার্সিটির ভিতরে বা 50টা ইউনিভার্সিটির ভিতরে আমি কিন্তু মানে স্টাডি করতে পারবো, বা এই যোগ্যতা আমার গড়ে উঠবে।
তো আমি ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি এখানে শিক্ষক হতে পারলাম না, বা আর শিক্ষক হতে পারলেই ডিউ রেসপেক্ট আমি বলি সবসময়, স্ট্যান্ডার্ডটা কি, আমি কততম ইউনিভার্সিটির ভিতরে আছি ওয়ার্ল্ড পার্সপেক্টিভে, আমি পারবো না, তার থেকে আমি আমার ব্রেনটাকে রিল্যাক্স করি, আমি একটু পারিপার্শ্বিক মানে ঘোরাফেরা করি বেশি, অন্যান্য ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই বেশি, এরকম করেই গড়ে উঠেছি। অন্যদের প্রবলেম কি, যারা বিসিএস পায় বা যারা ইউনিভার্সিটি টিচার্স হয়, আমি বলে দিতে পারবো যে একজন মানুষ ইউনিভার্সিটি টিচার হয় কিভাবে, কোন কোন ক্রাইটেরিয়া, শুধু স্টুডেন্টই হতে হয় নাকি আরও কিছু লবিং লাগে, সেটাও একটা ব্যাপার। আরেকটা যদি আপনি বলেন যে একজন বিসিএস যারা সুপারিশপ্রাপ্ত হয় বা বিসিএসে যারা নিয়োগপ্রাপ্ত হয় তারা কিভাবে হয়, এই জিনিসগুলো আমার, আপনি শুনে অবাক হবেন যে LTDEZ, লেটেন্ট ট্যালেন্ট ডিসকভারিং অ্যান্ড এমপ্লয়িং, এটা কিন্তু ওই সেন্স থেকেই করা। আমি তখন বাইক নিয়ে ইউনিভার্সিটিতে ঘুরতাম, তো আমি দেখতাম যে দুইটা শ্রেণীর মানুষ। একটা শ্রেণীর মানুষ যারা খারাপ স্টুডেন্ট কিন্তু অনেক ভালো পড়ছে, মানে একাডেমিকলি তাদের যখন ভার্সিটি ভর্তি হওয়ার আগে খারাপ ছিল, কিন্তু তারাও মানে এটা হচ্ছে কনসিস্টেন্ট যখন স্টাডি করছে তখন এটা তার ফেভারে যাচ্ছে। অন দ্য কন্ট্রারি যারা হচ্ছে যে অনেক ভালো স্টুডেন্ট ছিল কিন্তু এরা এখন রাজনীতি বা অন্যান্য কোনো কিছু করছে, তারা কিন্তু ভালো করছে না, এটা কিন্তু একেবারেই এভিডেন্ট। তো আমাকে ব্যাকবেঞ্চার এখন বলে শিক্ষকেরা সম্মান করে, আমাকে ব্যাকবেঞ্চার বলে সম্মান করে, বলে যে, কারণ এই ব্যাকবেঞ্চার তো যে হাজারো মানুষকে শিক্ষিত করছে, হাজার হাজার মানুষ কথা বলা শিখছে, মায়ের ভাষার মতো আরও একটা ভাষা একর করে শিখছে, নেটিভদের মতো শিখছে, এবং তাদের থেকেও মানে তারা লিডারশিপ ডেভেলপ করে তারা ডিবেটর হয়ে যাচ্ছে। তো এটা তাদের কাছেও অনেক বেশি মানে সম্মানের। আমাকে যখন পরিচয় করিয়ে দেয় তখন অন্যরকমই লাগে আর কি, যে না, ফার্স্ট বয় না থেকে লাস্ট বয় ছেলে মেয়েটাই ভালো হয়েছে, ব্লেসিং ইন ডিসগাইজ আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি আপনার আলোচনা থেকে বোঝা গেল যে আপনি অনেকটা প্র্যাকটিক্যাল থিঙ্কিং আগে থেকেই করতেন। একটা জিনিস আমি বলি যে আমার যেই পড়াটা আমার লাইফে বা আমার আশপাশের লাইফে আমার কর্মক্ষেত্রে প্রযোজ্য হবে না, সেই পড়াটা আমি শুধু টাইম বেশি ইনভেস্ট করব কেন? এই ছোট বাচ্চারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা এটা করো না, এটা করবা না। আমি এটা বলে নিলাম কেন, কারণ হচ্ছে যে অনেকে আবার ইন্সপায়ার্ড হতে পারে। আর আমার জিনিসটা ছিল যে আমি লাস্ট বেঞ্চার হয়ে যদি এটা করতে পারি, তা আপনারা ফার্স্ট বেঞ্চার, সেকেন্ড বেঞ্চার, থার্ড বেঞ্চার বা আমার আগের বেঞ্চার হয়ে পারবেন না কেন? তাহলে একটু আমি জানতে চাই, আসলে এটা আমার একটা পার্সোনাল কোয়েরিজ, সেটা হচ্ছে এই যে এরকম চিন্তার কারণে আপনি তো আর বিসিএস ক্যাডার হইতে পারলেন না, তো টিচার হলেন বা একটা মেন্টর হইলেন, তো এই জায়গায় আপনি কি বিসিএস ক্যাডারের চেয়েও নিজেকে সফল মনে করেন, বা আপনার সফলতাটা কি পরিমাণ আসছে বলে আপনি? এটা তো আসলেই দুর্দান্ত একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে বা একটা মানে আমি বিব্রত একটু, যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে, মানে আমি আমার আশপাশে যাদের দেখি তাদের থেকে ভালো রেখেছে, এতটুকু আমি বলতে পারি। আর একটা জিনিস হচ্ছে সাকসেসফুল, জি, বা হচ্ছে যে সমাজের কোন স্তরে, যদি সমাজের স্তরটাকে বলেন, ডেফিনেটলি এক একজনের চাহিদা এক এক রকম, এক একজনকে সম্মান দেয়। একজন হুজুরকে সম্মান দেয়, একজন পুলিশকে সম্মান দেয়, হ্যাঁ, একজন পলিটিক্যাল পার্সনকে সম্মান দেয়, একজন গান যে ভালো গায় তাকে সম্মান দেয়, এটা মানে ভ্যারি করবে। বাট আমার জায়গায় আমি শুধু সফল বললে হবে না, এটা সুপার সাকসেসফুল পার্সন। আমি বললাম যে আমার হিস্ট্রি বলেছি যে আমি কোন জায়গা থেকে এসেছি। এখন আপনি যদি বলেন যে এটা টাকায় কনভার্ট করেন, যে কে কত টাকা আর্ন করে বৈধ পথে, জি, সেক্ষেত্রে ডেফিনেটলি আমি মানে অনেক টাইমস সফল তাদের থেকে। আপনি যদি মনে করেন যে আপনি বললেন যে সম্মানের জায়গা, হ্যাঁ সম্মানের জায়গা, সেখানেও সফল কিভাবে আমি যদি বলি, আমাকে একজন বিসিএস এর ক্যাডার বলেন বা জয়েন্ট সেক্রেটারি, ইভেন অ্যাডিশনাল সেক্রেটারি পর্যায়ে আমাকে সম্মান দিয়ে কথা বলে, আমার কাছে শিখতে আসে, এই পর্যায়েও আছে। সেক্রেটারি পর্যায়ে নেই, অ্যাডিশনাল সেক্রেটারি পর্যায়ে আছে, পুলিশের এসপি পর্যায়ে আছে, ইউনো পর্যায়ে আছে, বা মানে প্রশাসন বলেন, পুলিশ বলেন, তারা করছে। বা আপনি যদি বলেন যে যারা কাস্টমসে আছে,
মানে আপনার যে স্তরেই আছে তার কিন্তু ইংলিশ কমিউনিকেশনটা দরকার, কারণ তারা যখন বাইরের দেশে যায়, ওই যে আমি বললাম যে গচা, সেটা বলবে কোন জায়গায় বলবে কি না বলবে, এটা রিসার্চ কিন্তু আমার কাছে। আচ্ছা, তো আমি কিন্তু রিসার্চ করেছি, আমি কিন্তু কারোর বই কপি করে বা মুখস্থ করে এটা করি নাই। আপনি দেখবেন যে আমার সম্পূর্ণ জিনিসই আমার নিজের বানানো। আমি বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু করে ওইটাকে আবার জাজ করেছি, কোন কোন জায়গার জন্য প্রযোজ্য, ওইভাবে কিন্তু বানিয়েছি। এখন যদি সফলতা অর্থ যদি আপনি বলেন, আর আমি হচ্ছে মোস্ট সাকসেসফুল এই ক্ষেত্রে, যেটা হচ্ছে যে আমি যত শিক্ষার্থীকে ফ্লুয়েন্ট স্পিকার, ডিবেটার্স, প্রেজেন্টার্স, ইংলিশ স্পিকার্স বানিয়েছি, আমার সন্দেহ আছে মানে এখানে প্যারালাল কেউ আছে কি না। এটা আপনার কাছে বা দর্শকের কাছেও কোয়েশ্চেন, এটা আমার একেবারে মোডেস্ট একটা কোয়েশ্চেন, খুব সফট একটা পোলাইট একটা কোয়েশ্চেন, যে আছে কি না। তার এত সংখ্যক স্টুডেন্ট, কারণ আমার 200-র উপরে আমার ইনস্ট্রাক্টরসই আছে, 200-এর উপরে। আমি এটাকে সেট করেছি কিসের জন্য আমি আপনাকে বলি, সেটা আমি পুরা কান্ট্রি বা কান্ট্রির বাইরেও আমি আমার এই স্কিলটা ডেভেলপ করাতে চাচ্ছি। তো ওদেরকে সেট করে রেখেছি যে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে ওদেরকে প্রশিক্ষিত করে রেখেছি, কারণ যখন আমরা একটা ম্যাসিভ মুভমেন্টে যাব, ওই সময়টা ওরা প্রত্যেকটা জায়গায় ওইখানে হচ্ছে যে সে লিড করবে। তো এর থেকে সাকসেসফুল আর কে আছে বলেন? একটা পিছিয়ে পড়া শিক্ষার্থী বা হচ্ছে যদি বলেন ব্যাক বেঞ্চার, তার দ্বারা এত বড় সফলতা যদি এসে থাকে, তো সেক্ষেত্রে তাকে অসফল বলতে পারেন, সমস্যা নেই, আমি অসফল। আর যদি মনে করেন যে না অনেক সফল, সেটাও বলতে পারেন। যদি মনে করেন যে না সফলতা অসফলতার মাঝখানে, সেটাও বলতে পারেন, নো প্রবলেম। দেখ, আলহামদুলিল্লাহ আজকে আমরা আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় জানতে পারলাম। আমার মনে হয় যে আমার দর্শকরাও অনেক বিষয় জানতে পারলেন। আমরা শো এর একদম শেষের দিকে চলে আসছি। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কিছু আপনার বলার থাকে, অবশ্যই আপনি একটু বলবেন প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিসে বলার, সেটা হচ্ছে লার্ন থ্রু মিস্টেক্স। ইংরেজি শিখতে চান আর যে কোনো জিনিস শিখতে চান, আপনাকে প্রথমে মিস্টেক করতে হবে। মিস্টেকের বাইরে কোনো কিছু আপনি যদি চিন্তা করেন যে একেবারে প্রো লেভেলের আপনি শিখে যাবেন, প্রো লেভেলের বই পড়েই শিখে যাবেন, এক পা উঠতে উঠতে নামতে নামতে উঠতে উঠতে পড়ে গেল, এরকম ইংলিশ স্ট্রাকচার শিখে আপনার জীবনেও হয়তো কোনো দিনে কার্যকরী হবে না। আপনি শিখেন একেবারে বেসিক, হোয়াট এভার ইউ হ্যাভ, আপনি সেটাই করেন। আপনি আই ওয়ান্ট টু গো সেখানে, এটাই বলেন, এটা দিয়েই শুরু করেন, পরবর্তীতে দেয়ার হয়ে যাবে, তারপরে এয়ার হয়ে যাবে। এটা কিন্তু একটা প্রসেসের মাধ্যমে হবে। আপনি যদি মনে করেন যে না আমি ভুল করব না, আর ভুল করার জন্য আপনি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন যেখানে আপনাকে কেউ ভুল ধরবে না। আমাদের এখানে যেমন একটা এনভায়রনমেন্ট, এখানে কেউ কাউকে কখনো ভুল ধরতে পারে না। তো আপনার যদি এইরকম একটা কমিউনিটি থেকে, এটা খুবই ডিফিকাল্ট। আপনি আপনার ফ্যামিলির সাথে যদি থাকেন, টাইম স্পেন্ড করেন, তাহলে আপনার ফ্যামিলি কিন্তু এই সাপোর্টও দিবে না, আপনার বাচ্চা কাচ্চাই আপনাকে হাসাবে। সো আপনি যদি এটাকে এনজয় করে নিতে পারেন, ওকে সুপার ফাইন। আর যদি আপনি এটাকে এনজয় না করতে পারেন, তাহলে এমন একটা কমিউনিটি বিল্ড আপ করেন যেখানে আপনাকে ভুল ধরবে না। আর যদি আপনি তাও না পারেন, আপনি নিজে নির্লজ্জ হয়ে যান, ইংলিশ শিখতে নির্লজ্জ হয়ে যান, বা যে কোনো কিছু শিখতে বা যে কোনো কিছু করতে নির্লজ্জ হয়ে যান। যারা বিজনেস পার্সন আছে, তারা কিন্তু বিজনেসে সেভারাল টাইমস কিন্তু ফেল করে, তারপরে কিন্তু রিয়েল জিনিসটা শিখে। তো আপনি সেভারাল টাইমস ভুল করবেন, ভুল করতে করতে রিয়েলটা শিখবেন, আর এভাবেই আপনি ফ্লুয়েন্টলি অনর্গল কথা বলতে পারবেন। এবং আমি কয়েকটা স্টেপের কথা বলছি, যে জিনিসটা আপনার প্রথমে মাথায় রাখতে হবে। আপনি লিসেন করেন। অনেকেই বলে থাকে যে শুধু নেটিভদের লিসেনিংটা আপনারা করলে ভালো হবে, না, আপনি নেটিভদেরটা করবেন অবশ্যই, এটা স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য। আরেকটা করবেন বাঙালি যারা ইংলিশে স্পিকিং করে, LTDs লেটেন্ট ট্যালেন্ট ডিসকাভারিং এন্ড এমপ্লয়িং জোন, এই পেজটাও আপনি ফলো করতে পারেন। সেখানে আপনি দেখবেন যে অনেকেই লাইভ করছে, ওরা ভুল করছে, বাট ওরা কনফিডেন্টলি ইংলিশে কথা বলছে। তো আপনি ওর থেকে ভালো পারবেন অথবা ওর থেকে কম পারবেন। ওর থেকে যদি ভালো পারেন, তাহলে কিন্তু আপনার কনফিডেন্টটা বেড়ে যাবে। ওর থেকে যদি কমা পারেন, তাহলে আপনি মনে করবেন যে তাহলেও কিন্তু কনফিডেন্টটা বেড়ে যাবে, যে ওরা পারছে, ওরা ভুল করছে, তারপরেও ওদের মতো ওরা লাইভ করছে, তার মানে আমিও পারবো, ইফ আই গিভ ইট এ গুড ট্রাই। তো এরকমভাবে আপনি শিখতে পারেন। তো প্রথম যে জিনিসটা হচ্ছে আপনি লিসেন, এরপরে যে জিনিসটা হচ্ছে আপনি মানে সাইকোলজিক্যালি সেট হয়ে যান, যে আমি কথা বলতে চেষ্টা করেন, মানে ব্রেনে ইংলিশে করার চেষ্টা করেন, মানে ইংলিশে কথা বলার চেষ্টা করেন।
এটা ট্রান্সলেশন না। আপনি আপনার মতো চেষ্টা করেন, আপনার ওয়ার্ড আছে। এখন অনেকের প্রশ্ন যে আমি কোন ওয়ার্ড থেকে শুরু করব। আপনার যা আছে, যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড থেকেই শুরু করেন। মনে করেন দ্যাট মনে আসছে, দ্যাটস নট ফেয়ার ইনাফ, এরকমই একটা সেন্টেন্স বানায় ফেলেন। ইজ বলেন, ইজ ইট গুড, ইজ দিয়ে শুরু করেন। গুড, গুড দিয়ে শুরু করেন। গুড রেসপন্স, আপনি এটা দিয়ে শুরু করেন। আপনি থেমে থাকবেন না কোন ওয়ার্ড দিয়ে শুরু করবেন। এরপরে আপনি নিজে নিজে কথা বলার চেষ্টা করেন। এরপরে আপনি যদি পারেন কাউকে, একটা পার্টনারের সাথে কথা বলার চেষ্টা করেন। এরপরে একটা গ্রুপের সাথে কথা বলার চেষ্টা করেন। এরপরে নিজে নিজে পাবলিকলি কথা বলার চেষ্টা করেন। আপনি দেখবেন আপনার সব যেই ইনার্শিয়া আছে সব কিছু ভয় দূর হয়ে যাবে এবং আপনি একজন আইডিয়াল ফ্লুয়েন্ট স্পিকার হবেন। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আগে ফ্লুয়েন্সি, তারপরে অন্য কিছু। অর্থাৎ ফ্লুয়েন্সি ডেভেলপ করবেন, এরপরে আপনি অ্যাকসেন্ট ডেভেলপ করবেন, প্রোনাউন্সিয়েশন, স্ট্যান্ডার্ডাইজেশন বা অন্যান্য কিছু, সেই জিনিসগুলো আপনি পরবর্তীতে করবেন। উইশ অল দ্য বেস্ট। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনি আমাদের শোতে অনেক মূল্যবান সময় দিয়েছেন এবং অনেকগুলো পরামর্শ দিয়েছেন যেগুলো আমাদের দর্শকদেরও খুব বেশি কাজে লাগবে বলে বিশ্বাস করি। আপনার প্রতিষ্ঠান এবং স্টুডেন্টদের জন্য শুভকামনা রইল। অনেক ধন্যবাদ আপনাকেও আপনার এই শোতে ইনভাইট করার জন্য। তো দর্শক, আজকে আমরা অনেকগুলো বিষয় জানলাম। এর মধ্যে একটি বিষয় উল্লেখ করতে চাই যে লার্ন থ্রু মিস্টেকস, যে বিষয়টি তিনি বললেন, আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। আমার কাছে মনে হয় এটি শুধু ইংরেজি না, যে কোনো বিষয় শেখার ক্ষেত্রে, প্রয়োগ করার ক্ষেত্রে আমরা যদি পারফেকশন লেভেলে যেতে চাই তাহলে লার্ন থ্রু মিস্টেকস এটা হইতে পারে দারুণ একটা আইডিয়া। তবে অবশ্যই আপনারা যারা এখনো পর্যন্ত আছেন, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং ফলো করতে কিন্তু মিস্টেক করবেন না। এটা ছাড়া বাকি যত বেশি মিস্টেক আপনারা করতে পারেন করেন। সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী শোতে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ।